চার বন্ধু মিলে রাস্তা থেকে একটা বোরকা পরিহিতা মেয়েকে ধরে নিয়ে এসেছি জঙ্গলে। আগে বলে রাখি, আমাদের এলাকাটি একটা পাহাড়ি এলাকা। এখানে ঝোপে ঝাড়ে বনে বান্ধরে দিনে দুপুরে কাউকে তুলে নিয়ে গেলে কাকপক্ষীও টের পাবে না। আর আমরা যখন নিয়ে গেলাম তখন রাত 9টা বাজে। কনকনে শীত, চারদিকে ঘন কুয়াশা, লাইটের আলো ছাড়া নিজের শরীরের পশম পর্যন্ত দেখা যায় না। কেন নিয়ে আসলাম তার পেছনে একটা কারণ আছে। আমাদের বয়সও তেমন বেশি না, এই তো 14 থেকে 15 বছর হবে সবার বয়স। আমরা কেবল নিউটনে ভর্তি হলাম। যাই হোক, গল্পে যাওয়ার পূর্বেই আপনাদের কারণটা জানিয়ে দেই। আমরা চার বন্ধুই পর্ণ ভিডিওতে আসক্ত। আমাদের আরেক বন্ধু আছে, তার নাম সামাদ। সে প্রেম করে ধরাকে আজ বিয়ে করেছে। তার ধরা খাওয়া নিয়েই কথা হচ্ছিল আমাদের চারজনের মধ্যে। কথাগুলোর মাঝে ছিল অশ্লীলতায় ভরপুর। আমরা চারজনই খুব উত্তেজিত ছিলাম, তাই মেয়েটাকে দূর থেকে দেখেই সিদ্ধান্ত নিলাম তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করব। সেফটির জন্য শীতের কাপড় দিয়ে চারজনেই মুখটা ঢেকে নিলাম। মেয়েটা খুবই ভয় পেয়ে গেল, ভয়ে চিৎকার করতে যাবে এমন সময় আমাদের একজন বন্ধু তার মুখে মাফলার দিয়ে বেঁধে নিল। তখন আমাদের মাঝে শুধু টান টান যৌন উত্তেজনা কাজ করছিল, কোনো রকম মায়া কাজ করেনি। আমরা তাকে নিয়ে গেলাম নির্জন এক জায়গায়, একদম নিরিবিলি, যেখানে সাধারণত কোনো মানুষ আসা যাওয়া করে না। যাই হোক, আমরা একজন একজন করে আমাদের উদ্দেশ্যকে সাকসেসফুল করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। মেয়েটা পুরাই অসহায়, কোনো রকম আগত মিনতিই করতে পারছে না, কারণ আমরা চার হাত পা দুটোই গাছের লদ্দা দিয়ে বেঁধে ফেলেছি। সবার আগে আমি যাব। আমার নাম মামুন মিয়া, সবাই ভালোবেসে সাগর বলে ডাকে। যাই হোক, পরিচয় পর্ব ধীরে ধীরে দেওয়া যাবে। এখন গল্পের সামনের দিকে যাওয়া যাক। আমি মেয়েটাকে কিছু বলার আগেই ভাবলাম আগে মেয়েটাকে দেখতে কেমন সেটা একবার দেখা দরকার। তাই মেয়েটার মুখ থেকে মাফলারটা খুলে নিয়ে মেয়েটার মুখের কাপড়টা সরিয়ে দিলাম। মুখ থেকে কাপড়টা সরিয়ে দিতেই আমার কাছে মনে হলো এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে নতুন ডিজাইনের নতুন একটা পরিমা চাঁদ আমার সামনে উদিত হইল। তাকে দেখা মাত্রই তার উপর আমি ক্রাশ খেলাম। মুখ থেকে অজান্তেই বের হয়ে গেল, সুবহান আল্লাহ, মাশাল্লাহ, এই দুনিয়াতে এত সুন্দর মানুষ আছে, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমরা মানুষ নিয়ে আসলাম নাকি পরীকে ধরে নিয়ে এসেছি? আমার সব উত্তেজনা নিমিষেই কেটে গেল। আমি তার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় বাকি তিন বন্ধুরা আমাকে বকাবকি শুরু করেছে। কিরে শালা, কিছু করলে কর আর নইলে সর, আমরা আর সহ্য করতে পারছি না। আমি তখন তাদের পায়ে ধরে বলতে লাগলাম, প্লিজ ভাই, তোরা মেয়েটাকে ছেড়ে দে, ওকে কিছু করিস না। কেন রে, মেয়েটা তোর কি হয়? আর এত কষ্ট করে নিয়ে আসলাম, এখন যাই বলিস না কেন? কোনো কাজে আসবে না। কি রে, কি বলিস তোরা? বাকি দুজনও একমত প্রকাশ করলো। আমাকে সরতে বলল তারা, আমাকে ধমক দিয়ে সরিয়ে দিল। আমি তাদের ভয় দেখানোর জন্য বললাম, দেখ, তোরা যদি মেয়েটাকে কিছু করিস তাহলে আমি তোদের বাবাদের বলে দিব। তাদের মধ্যে একজন বলল, দেখ, ফাজলামি করিস না একদম। তোরা আমাদের চারজনের সিদ্ধান্তেই কিন্তু মেয়েটাকে ধরে আনা হয়েছে। এখন তুই যদি করতে না চাস, তুই চলে যা, কিন্তু আমাদেরকে ভয় দেখাবি না। তুই নিজেও কিন্তু এই কাজে জড়িত। এখন ভুলও একদম হুজুর সাজার চেষ্টা করছিস। আমি আবার তাদের পা ধরে মিনতি করতে লাগলাম। শেষমেশ আমার মিনতিতে তাদের মনটা গলে গেল। মেয়েটা সেই কখন থেকে হাওমাও করে কান্না করতেছিল। আমি তার কাছে গিয়ে বললাম, এই মেয়ে, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার সাথে যা যা হয়েছে তা যেন কেউ না শোনে। এইটা শুধু তুমি আর আমরা চারজনের মাঝেই লুকিয়ে থাকবে, ঠিক আছে তো? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর জানালো। আমরা মেয়েটাকে যেখান থেকে ধরে নিয়ে এসেছিলাম সেখানে আবার ছেড়ে দিলাম। তারপর চারজনই যার যার গন্তব্যে ফিরে যেতে লাগলাম। বন্ধুরা আমাকে অনেক দোষারোপ করলো। আমি তাদেরকে বুঝিয়ে বললাম, কিছু মনে করিস না বন্ধু, মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হয়েছিল রে, বাদ দে না। তারপর হঠাৎ আমার মোবাইলে আম্মুর নাম্বার থেকে কল আসলো। হায় আল্লাহ, আম্মু তো আমাকে দুপুরে বের হওয়ার সময় বলে দিয়েছিল, তুই যেখানেই যাস না কেন, ইশারের সময় শহর থেকে তোর এক খালাতো বোন আসবে, তাকে সিএনজি স্টেশন থেকে নিয়ে আসিস। আমি তো বন্ধুদের আড্ডায় পড়ে এই কথাটি একদমই ভুলে গিয়েছিলাম। আমি তড়িঘড়ি করে আম্মুর কলটি ধরলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি রে সাদিয়া এখনো আসেনি? আর তুই কোথায়? এই রে, এখন আমি আম্মুকে কি জবাব দেই? আম্মু, আমি স্টেশনে বসা, তোমার বোনের মেয়ে তো এখনো আসেনি।
কি বলছিস এসব? এতক্ষণে তো ওর এসে পৌঁছে যাওয়ার কথা, আর ওর মোবাইলটাও সুইচ অফ দেখা যাচ্ছে। কোনো বিপদ আপদ হইল না তো আবার? না আম্মু, আপনি একদম টেনশন করিয়েন না, আমি দেখতেছি। হয়তোবা সিএনজিতে যাত্রী হয়নি, তাই এখনও গাড়ি ছাড়েনি। আচ্ছা, খবর নিয়ে দেখ তো তাড়াতাড়ি, আমার খুব টেনশন হচ্ছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম, আম্মু টেনশন করিয়েন না, আমি দেখতেছি কি করা যায়। আমি দৌড়ে গেলাম স্টেশনে। গিয়ে দেখলাম স্টেশন একদম ফাঁকা, একটা গাড়িও নাই। খবর নিয়ে দেখলাম অনেক আগেই একটা গাড়ি এসেছিল এবং সেই গাড়িতে শুধু একটা মেয়েই এসেছিল। কথাটি শোনার পরেই আমার টেনশন শুরু হয়ে গেল। তাহলে কি আমার খালাতো বোনই সেই মেয়েটা? ভয়ে আমার বুকে কম্পন শুরু হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন, আমার খালাতো বোন হলে তো আমি তখনই তাকে দেখা মাত্র চিনতাম। হ্যাঁ, কথাটি সত্যি। তবে আমার খালাতো বোনকে আমি বুঝদার হওয়ার পর থেকে একবারও দেখিনি, কারণ সে মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে এবং শরীয়তে বিধান মেনে পর্দা করে চলে। বড়ার পর থেকে তাকে দেখার ভাগ্য আমার একবারও হয়নি। আমার খালার একটি মাত্র মেয়ে, কোনো ছেলে নেই। শুনেছি খালা অসুস্থ, তাই খালু তাকে দিয়ে হাসপাতালে গিয়েছেন। এজন্য সাদিয়াকে আমাদের বাড়িতে একা একা পাঠিয়ে দিয়েছেন। আরও অনেকবার সাদিয়া আমাদের বাড়িতে এসেছে, তবে কখনো রাতে কিংবা একা একা আসেনি। শেষবার এসেছিল ঠিক 2 বছর আগে। আমি মনের ভিতর সন্দেহ নিয়ে দৌড়ে গেলাম সাদিয়ার খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। শেষমেশ নিরুপায় হয়ে বাড়িতে ফিরলাম। বাড়ির বাহির থেকে শোনা যাচ্ছে একটা নতুন পরিচিত কান্নার শব্দ, যে কান্না ঘন্টাখানেক আগে আমি শুনেছি। তাহলে কি আমার সন্দেহ সত্যি হলো? সাদিয়া তাহলে সব কিছু বলে দিচ্ছে আমাকে। এসব নিয়ে ভাবতেই ভয়ে এই কনকনে শীতের মাঝেও আমার মুখের কোণে কয়েক ফোঁটা ঘাম বেরিয়ে গেল। আমি পা টিপে টিপে বাড়ির দরজার সামনে এগিয়ে গেলাম। উদ্দেশ্য সাদিয়া আম্মুকে কি বলতেছে তা আড়ে পেতে শুনবো, কিন্তু আমার উদ্দেশ্যটা মায়ের বাপ হয়ে গেল। দরজার সামনে এসে যখনই শোনার জন্য কান পেতে পজিশন নিলাম, ঠিক তখনই আমার মোবাইলের রিংটোনটা আকাশ পাতাল কাঁপিয়ে টুইং টুইং করে বাজতে শুরু করলো। মোবাইল হাতে নিয়ে দেখি আম্মু কল দিয়েছেন। রিংটোনের আওয়াজ বাজতেই খুব বেশি দেরি হয়নি। আম্মু বাড়ির ভেতর থেকে ডাকতে শুরু করলেন, আর আগে কটমট করতে করতে গলায় সিংহের গর্জনের মতো আওয়াজ ছেড়ে দিয়ে ঘরের ভিতর থেকেই বলা শুরু করলেন। কী রে গোলামের বাচ্চা, সাদিয়ারে খুঁজতে খুঁজতে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত চলে আসলি নাকি? তুই আজকে ঘরে আয়, তোর খবর আছে। আজকে তোরে মাইরে আমি জেলের ভাত খামু। গোলামের বাচ্চা, কত বড় সাহস! আমি এতভাবে বলার পরও তুই স্টেশনে যাস নাই। আজকে তোর দেখ কি অবস্থা করি। আমার এমন ভয়ঙ্কর রাগী কণ্ঠের কথা শুনে আমার গলাটা শুকিয়ে তৃষ্ণা লেগে গেল। কি করব বুঝে উঠতে পারছি না। বাড়িতে ঢুকবো নাকি ঢুকবো না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এক পর্যায়ে ভেবেচিন্তে দেখলাম আজকে কোনোভাবেই বাড়িতে ফেরা সম্ভব না। কোনো এক বন্ধুর বাড়িতে আজকের রাতটা কাটিয়ে দিতে হবে। বাড়িতে আসার আগে নিশ্চিত হওয়া দরকার সাদিয়া আম্মুকে কী বলেছে, তারপর বাড়িতে আসা লাগবে। এর আগে যদি আসি তাহলে আমি শেষ। আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমার বন্ধু নিহাতদের বাড়িতেই থাকবো। তাই কোনো রকমে বাড়ির গেটের বাইরে আসলাম। এমনি দেখি বিপদ আরেকটা সামনে এসে হাজির। আমার বাপজান এতক্ষণে বাজার থেকে এসে ফিরলেন। আমিও একদম তার সামনে বরাবর দাঁড়িয়েছি। আগে পিছে যাওয়ার মতো কোনো পথ নেই। আব্বুকে দেখা মাত্রই কাঁপা কাঁপা কণ্ঠে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এভাবে কাঁপছিস কেন? আমারে দেখা ভয় পাইছস নাকি? আমি আবারও কাবা স্বরে বলতে লাগলাম, না আব্বু, এমনি তোমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? ঠান্ডা তো, তাই হয়তো কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে। এতগুলো বস্তা গায়ে লাগানোর পরেও তোর ঠান্ডা লাগে? আচ্ছা যাই হোক, তুই এত রাতে আবার কোথায় যাচ্ছিস? নিহাতের বাড়ি আব্বু। নিহাতের বাবা নাকি খুব বেশি অসুস্থ, তাই আমাকে আসতে বলেছে। আমার সাথে ইয়ার্কি করিস? এইমাত্র নিহাদের আব্বুর সাথে কথা বলতে বলতে একসাথে দুজন বাড়ি পর্যন্ত আসলাম, আর তুই বলিস নিহাদের আব্বু অসুস্থ? লাথি খাবি নাকি বাড়ি যাবি? ভয়ে ভীত হয়ে আব্বুকে বললাম, আপনি যান, আমি পেছে পেছে আসছি। আব্বু রেগে গেলেন আর ধমকের স্বরে বললেন, সামনে যাবি নাকি লাত্তি শুরু করব? অগত্যা কি আর করার, বাধ্য ছেলের মতো ঘরের ছেলে ঘরের দিকে ফিরে যাচ্ছি। আর মনে মনে খতমে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে শুরু করলাম। পড়তে পড়তে পা ফেলছি আর আল্লাহর কাছে তওবা করে বলছি, আল্লাহ আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। আর জীবনে কোনো দিন কোনো ভিডিও দেখব না।
আর জীবনেও কোনোদিন কোনো ভিডিওর নাম পর্যন্ত নেব না, খারাপ বন্ধুদের সাথেও আড্ডা দেব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, বাবা মায়ের কথা মতো চলব, সুন্দরভাবে চলব। আপনি মুসা নবীর ওই উম্মতের মতো আমাকেও মাফ করিয়ে দেন, আজকের মতো বাঁচিয়ে দেন খোদা। মুসা নবী যখন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন, তখন আল্লাহ বলেছিলেন, এখানে একজন গুনাহগার পাপিষ্টা মহিলা আছে, সে যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবে আমি বৃষ্টি দেব না। ওই মহিলা নীরবে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আর আল্লাহ তার তওবা কবুল করিয়া তাকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। যাই হোক, বাড়ির দরজার সামনে এসে ভয়ে ভয়ে নক দিলাম। আব্বু পেছনে দাঁড়িয়ে আছেন, আর আমি মনে মনে ইয়ানাফসি পড়ছি আর দোয়া করছি, আল্লাহ দরজাটা যেন আম্মু না খুলিয়া অন্য কেউ খোলে। কয়েকবার ঠকঠকানি বাজানোর পর আমার ছোট বোন নাদিয়া এসে দরজাটা খুলল। নাদিয়া আমাকে দেখা মাত্রই বলল, আল্লাহ ভাইয়া, তুই আইসিস? ভুল করেও আজকে ঘরে ঢুকিস না, তোর আজকে খবর আছে। আম্মু কিন্তু প্রচন্ড রেগে আছেন তোর উপর। নাদিয়ার কথা শুনে ভয়ে ঢুকেছি। এমন সময় পিছন থেকে আব্বু বলছেন, ও আচ্ছা, এই জন্যই বুঝি বদমাসটা বাড়ির গেট খুলে পালিয়ে যাচ্ছিল। কেন, কি হয়েছে রে ওর? ভাইয়া সাদি আপুর স্টেশন থেকে আনতে যায়নি, আর আপু একা একা আসার কারণে কোথাকার কোন পোলাপানরা আপুর সাথে বাজে কাজ করতে চেয়েছিল। ইন্নানিল্লাহু ওয়া ইন্নালিল্লাহি রাউজিন। কি কথা এইসব? হ্যাঁ আব্বু, আপু এসে আমাদেরকে এইসব বলেছেন। আব্বু আমার পিঠে ধাক্কা মারতে মারতে ঘরের ভিতর ঢোকালেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই আমাদের দেখে কেউ একজন দৌড় দিয়ে পালিয়ে অন্য ঘরে চলে গেল। এটা নিশ্চিত আমার খালাতো বোন সাদিয়াই হবে। হারামিটার জন্য আজকে আমার কী যে হবে খোদাই ভালো জানেন। আজকে আম্মুর হাত থেকে আমায় কেউ বাঁচাতে পারবে না, এসব মনে মনে ভাবছি। আর তখনই আম্মু রশি আর লাঠি নিয়ে হাজির। আব্বুকে রাগী স্বরে আম্মু বলছেন, তুমি যদি তোমার এই পোলার আজকে বিচার না করছো, তাহলে আমি ঘর থেকে বাইর হইয়া যাবো, কইয়া দিলাম। 2 চোখ জেনে যাই চইলা যাবো। আব্বু আম্মুকে শান্ত করার জন্য একদম নরম স্বরে বলল, আচ্ছা, এত উত্তেজিত হইও না, বদমাইশটার বিচার তো অবশ্যই করব। তার আগে বলো, মেয়েটার কি অবস্থা? কেউ কি কিছু করেছে? আম্মু রাগে দাঁতে দাঁত কামড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, কিছু করলে তো আজকে তোমার ছেলেরে জবাই করে বাড়ির কুত্তারে ওর গোস্ত খাওয়াইতাম। এদিকে আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আমি সাদিয়াকে স্টেশন থেকে না আনার কারণে আম্মু এত রেগে আছেন, নাকি সাদিয়াকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনে আম্মু এত রেগে আছেন। আমি ভয়ে ভয়ে 2 হাঁটু গেড়ে বসে আম্মুর পা চেপে ধরে কান্না করে দিলাম, আর কান্নামাখা কণ্ঠে বলতে লাগলাম, আম্মু আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর জীবনেও করব না। প্লিজ আজকের মতো আমাকে মাফ করে দাও, বিশ্বাস করো আর কোনোদিনও এমন ভুল হবে না। আমি এভাবে মাপ চাওয়াতে আম্মুর মন ধীরে ধীরে গলতে লাগলো, সাথে আব্বুরও। ঠিক তখনই ঘরের ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, খালা, খালা, আজকের মতো ছেড়ে দেন আপনার পোলারে। নেক্সট টাইমে এরকম করলে তখন তারা ধৈরা উত্তম মধ্যম দিন। মনে মনে বললাম, ইস কত দয়া। যাক বাবা, যত যাই হোক, অবশেষে আম্মুর হাত থেকে তো রেহাই পেলাম। কি যে ভয় আমি পাইছিলাম, এবারের মতো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তার কৃতজ্ঞতা কীভাবে যে জানাবো এর ভাষা আমার জানা নেই। একদিকে কনকনে শীত, তারপর আমার উপর সবাই রেগে আছে, তাই ভাবলাম আজকে না খেয়ে ঘুমিয়ে পড়বো। যেই বাবা সেই কাজ, গা থেকে শীতের কাপড়গুলো খুলে আলনায় রেখে দিলাম। তারপর ফুল হাতা একটা টি শার্ট পরে ঘুমানোর জন্য খাটের উপর গাটা এলিয়ে দিলাম। আল্লাহর এই একটা নিয়ামত যা কোটি কোটি মানুষ কান্না করে পায় না, এজন্য কত মানুষ মেডিসিনও ব্যবহার করে, আর সেটা হলো বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুম যা আমি পেয়েছি। আমি কেবল বিছানায় গা হেলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখি, তারপর আর কিছু বলতে পারি না। প্রতিবারের মতো এবারও গা এলিয়ে দিতেই 2 চোখ ভরে ঘুম চলে আসলো। সকাল 9টার পরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। চোখ কষ্টাতে কষ্টাতে বিছানা থেকে যখনই উঠতে যাব, ঠিক তখনই চোখের সামনে একটা চিঠির মতো প্যাঁচ দেওয়া খাতার পাতা পেলাম। কোনো কিছু না ভেবে খাতার প্যাঁচখানা খুলে পড়তে শুরু করলাম। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এটা মনে করেন না যে আমি আপনাকে চিনতে পারিনি। আপনার পরনের কাপড়গুলোর বলে দেয় আপনিও সেই ছেলেগুলোর মাঝেই একজন ছিলেন। আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, তবে আমি এটা বুঝে উঠতে পারছি না আপনি তখন আমাকে দেখে উত্তেজিত না হয়ে বরং আমাকে
বাঁচানোর জন্য তাদের পা পর্যন্ত ধরা বাদ রাখলেন না? তার পেছনে আসল কারণটা কি? আপনি কি আমাকে চিনে ফেলেছিলেন? এটা তো অসম্ভব। আমাকে তো আপনার কোনোভাবেই চেনার কথা না, কারণ আমি বুঝদার হওয়ার পর থেকে একবারও আপনার সামনে যাইনি। আর বুঝদার হওয়ার আগ থেকেও আমি খুব বেশি আপনার সামনে যেতাম না। তারপরে 4 থেকে 5 বছর পূর্বে আমি যেমনটা ছিলাম এখন আর তেমনটা নেই। আমার চেহারার মাঝে অমূল পরিবর্তন এসেছে, আগের চাইতে বড়ও হয়েছে বটে। আপনি আমাদের যখন দেখেছিলেন সেটা কম করে হলেও 4-5 বছর পূর্বে, কাজেই আপনি আমাকে চেনার তো কথা না। এখন আমার প্রশ্ন হলো, আপনি তখন আমাকে আপনাদের উদ্দেশ্য পূর্ণ না করেই উল্টো আপনার বন্ধুদের হাতে পায়ে ধরে আমাকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন কেন? অতি গোপনে চিঠির মাধ্যমে আমার এই উত্তরটি জানিয়ে দেবেন, কাকপক্ষীও যেন সেটা টের না পায়। আপনার ইতি, আপনার খালাতো বোন। সাদিয়ার এই চিঠি পত্রটি পড়ে কি জবাব দিব তাকে মাথা ভনভন করছে, কোনো কাজ করছে না। আজ নিজের কাছেই আমি লজ্জিত। কি জবাব দেব আমি তাকে? কত বড় জঘন্য একটা পাপ করতে গিয়েছিলাম তার সাথে। আল্লাহ আমাকে মাফ করুক। সে কি কোনোদিন একথা বলতে পারবে? আমি নিজেই তো বলতে পারবো না। এমন বাজে অভিজ্ঞতার কথা, ভুল কথা হলো, এমন বাজে চিন্তা ভাবনা আমার পূর্বে কখনই মাথায় ছিল না। বন্ধুরা বলল আর তখন উত্তেজিত অবস্থায় ছিলাম, তাই 7-5 না ভেবেই রাজি হয়ে গিয়েছিলাম। শয়তানের ধোঁকায় পড়ে জীবনের সবচাইতে জঘন্যতম কাজটি আমি করতে গিয়েছিলাম। জানি না কোন মরবীর দোয়া ছিল আমার সাথে, জানি না জীবনে কোন পূর্ণ কাজটি আল্লাহর কাছে পছন্দনীয় ছিল, যার কারণে এত কঠিন মুহূর্তের ভিতরেও নিজেকে সামলিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে আসতে পেরেছি। সব আল্লাহর দয়া মায়া। যাই হোক, সকল ভাবনা থেকে বেরিয়ে ব্রাশের কোণে টুথপেস্ট লাগিয়ে ফ্রেশ হওয়ার জন্য টেবিলের কাছে গেলাম। সামনে গিয়ে দেখি সেখানে বিশাল পর্দা, ভেতরে যে কেউ একজন আসে সেটা আমাকে বোঝানোর জন্য আমার হাঁটার শব্দ শুনে সে আমাকে না আসার জন্য গলা খাকারি দিয়ে কয়েকটা কাশি দিল। আমি জানি এটা আমার খালাতো বোন সাদিয়া, তাই আমিও আর সেখানে না গিয়ে বাড়ির পাশের পুকুরটাতে গেলাম। ব্রাশের মাথাটা পুকুরের পানিতে সামান্য চুবিয়ে নিলাম, তারপর দাঁত মাজন করছি আর সাদিয়াকে নিয়ে এক মনে ভেবে যাচ্ছি। ভাবছি আমি কিভাবে কোন মুখ নিয়ে সাদের কাছে ক্ষমা চাইব। সে কি আদৌ আমাকে ক্ষমা করতে পারবে? আমার তো মনে হয় সে আমাকে সারা জীবন ঘৃণা করে যাবে। সারাটা জীবন আমি তার কাছে অপরাধী হয়ে থাকব। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার একটা বুদ্ধি দাও। আমি এখন কি করব? আমার মাথায় যে একটুও কাজ করছে না। দাঁত মাজন শেষে পুকুরের পানি দিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, সাথে ওঝও করে নিলাম। উদ্দেশ্য এটাই যে ফজরের কাজা নামাজ আদায় করে নেব। কিন্তু আমি তো বেনামাজি। মায়ের বকা আর বাপের কোদনি খেয়ে শুধু শুক্রবারের জুমার নামাজখানা কোনো উপায় না পেয়ে মসজিদে গিয়ে পড়ি। এছাড়া ফজর কাটে ঘুমে, আর জোহর, আসর, মাগরিব, এশা বাকি নামাজ বন্ধুদের সাথে আড্ডায় চলে যায়। আমার শরীরও খুব বেশি একটা পবিত্র থাকে না। এর পিছনে বিশাল বড় কারণ আছে, তা অবশ্যই গল্পের শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন। গোসল একদিন করলে 3 দিনই বাদ। এখন তো আবার শীতের দিন, ঠান্ডায় ভয়ে কুলি করতেও ভয় লাগে। তারপরে ভাবলাম গতকাল মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কাজেই এখন থেকেই না হয় শুরু করি। বাড়িতে গিয়ে লুঙ্গি আর গামছাটা নিয়ে আসলাম, তারপর 3 বার কুলি করে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ভালোভাবে ভিজিয়ে নিলাম। একদম পারফেক্ট গোসলটা করে নিলাম। শরীরে সমস্ত জায়গায় একেবারে পরিপূর্ণভাবে ধুয়ে নিলাম। গোসল শেষ করে ঘরে ঢুকতেই আম্মু ডাকাডাকি শুরু হলো। কই গেলি রে? ভাত খাবি না? জমিদারের পোলা, ঘুম থেকে উঠবো 10টা বাজাইয়া। সকালের খাওন দুপুরে খাইবো। পড়ালেখার কথা তো কইলামই না। বাপ যেমন পোলা মাইয়াগুলো তেমন হইছে। নামাজ কালাম কোনো কিছু ধারে কাছেও নাই তারা। ছেলে মেয়ের কথা না হয় বাদই দিলাম, ছেলের বাবার তো বয়স হয়েছে। কই একদিন তো দেখলাম না তাকে নামাজ পড়তে। মসজিদে না গেলেও ঘরে তো পড়তে পারে। এই তো শুরু হলো আম্মুর সকালবেলা প্রতিদিনকার আলোচনা। আম্মু প্রতিদিন সকালে এইভাবে নিয়ম করে আমাকে ঘুম থেকে তোলার সময় বকাবকি করেন। আমরা শুধরাই না, যেন আম্মুর কথা আমরা পাত্তাই দিই না। এটাই হলো আমাদের মূল সমস্যা। আমি নামাজের বিছানাটি ফ্লোরে বিছিয়ে দিয়ে নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলাম। আচমকা আব্বু এসে আম্মুকে ধমক দিয়ে বললেন, এবার অন্তত থামো, আর কত ঘ্যান ঘ্যান করবা? বাড়িতে একটা মেয়ে এসেছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? কখন কি বলা লাগে বুঝো না? মাথা ঠিক আছে? ছেলে মেয়েদের সামনে আমাকে ছোট না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না?
আম্মু আরও বেশি রেগে গেলেন। রাগী স্বরে আব্বুকে বলা শুরু করলেন, না হয় না, এত যে বলি, কই একটু তো পরিবর্তন আসলো না তোমাদের মাঝে। আগে নিজেকে শুধরানোর চেষ্টা করো, তারপর দেখো আমি তোমাদের ছেলে মেয়ের কাছে অপমান করি কি না। ভালো হয়ে যাও, এটা তুমি মনে রাখবা। তোমার কাছে থেকে কিন্তু পোলাপানগুলো শিখবে। আর যতদিন পর্যন্ত তোমাদের মাঝে কোনো পরিবর্তন আসবে না, আমি এভাবেই বলতে থাকবো। প্রয়োজনে আরও কঠিন হতে বাধ্য হব। বিয়ের পর কি বলছিল আমারে? আমি যদি নামাজ না পড়ি আমারে জোর করবা, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করবা। কারণ শয়তান আমার পিছনে সিকিউরিটির মতো ঘুরঘুর করে। তাহলে এখন রেগে কেন যাচ্ছ? লজ্জা পাচ্ছে আমার কথায়? তাহলে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তোরে আমি সব কিছু দিয়েছি, কত শত নিয়ামত দিয়েছি তোকে, এত নিয়ামত পেয়েও কেন তুই আমার আদেশ, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করলি না? জবাব দে। তখন কি তোমার লজ্জা হবে না? আম্মুর ওয়াজ শুনে আব্বু তো একদম ফিদা। গরম মেজাজ শীতল করে একদম নরম স্বরে আম্মুকে বলতে লাগলেন, দয়া করে এবার একটু থামো, আমার খুব লজ্জা লাগছে। আমারে আর লজ্জা দিও না। আমি তোমার সাথে ওয়াদা করে বলছি, আর এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না ইনশাল্লাহ। আর প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েই পড়বো। এই দেখো, এখনই গোসল করে আসছি নামাজ পড়ার জন্য। আম্মু আর আব্বু কিছু বলো না। আমার ঘরে এসে দেখে আমি নামাজ পড়তেছি। আম্মু হয়তো আমাকে দেখে চমকে গেছেন। আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা। অবাক হয়েছেন হয়তো। কতক্ষণ আমার দিকে তাকিয়ে ঠাই হয়ে দাঁড়িয়েছিলেন। যাই হোক, নামাজ শেষ করে খাওয়া দাওয়া করলাম। তারপর উকিঝুঁকি মেরে খালাতো বোনের ফোনকে খুঁজতে লাগলাম। শালি এত কঠিনভাবে পর্দা করে যে ঘরের ভিতর যে একটা মেয়ে মানুষ অতিরিক্ত আছে সেটা বোঝার কোনো উপক্রমই নেই। তা না হলে ঘরের ভিতর এত কিছু হয়ে গেল। একবার এসে তো সাময়িকতার খাতিরে জিজ্ঞেস করলেও পারত। যাই হোক, আমি সাদিয়ার চিঠির উত্তর লিখে সাদিয়াকে খুঁজতে লাগলাম। সমস্ত ঘর খোঁজার পর কোথাও যখন পাচ্ছিলাম না, তখন নাদিয়ার কাছে জিজ্ঞাসা করলাম, কী রে নাদিয়া, কী করস? নাদিয়া চেয়ারে হেলান দিয়ে মোবাইলে গেমস খেতেছিল। আমাকে আচমকা প্রশ্ন করতে দেখে জিজ্ঞেস করলাম, কি করি সেটা জেনে তুমি কি করবা? কি দরকারে আসছো সেটা বলো। আমি অনর্থক নাদিয়ার সাথে খুব বেশি একটা কথা বলি না, তাই তার জবাব দেওয়ার ধরন এবং এমন ছিল। আমি কথা বেশি না পেঁচিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলাম, আচ্ছা সাদিয়া কোথায় রে? ওরে তো দেখছি না, চলে টলে গেল নাকি? সে আমার দিকে কেমন করে যেন তাকালো, তারপর বলল, কেন? সাদিয়া আপুর খোঁজ নিয়ে কি করবা? উনি তো তোমার সামনেই, জীবনেও আসবে না। আমি বললাম, আরে এমনি জিজ্ঞাসা করলাম, চলে গেল নাকি? না, চলে যান নাই। উনি আমাদের বাংলা ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছেন। ও, আমি ভাবছি চলে গেছে মনে হয়, তাই জিজ্ঞেস করতে আসলাম। নাদের সাথে আর কথা লম্বা করলাম না। আমাদের বাংলা ঘরের বেশিরভাগ সময় তালা ঝুলে থাকে, এই কারণে ওই ঘর মেহমান ছাড়া বেশি একটা ব্যবহার হয় না। আমি সাদিয়াকে চিঠিটা দেওয়ার জন্য বাংলা ঘরের দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে সাদিয়া ক্ষীণ আওয়াজে জিজ্ঞেস করলো, কে? আমি বললাম, আমি মামুন। সে জিজ্ঞাসা করলো, কোথায় আসছেন? সহজভাবে উত্তর দিলাম, আসলাম তোমার চিঠির উত্তর নিয়ে। কিন্তু সে গলাটা একটু কঠিন করে বলল, লাগবে না, চলে যান, আমি এখন দরজা খুলবো না। এই কথা শুনে আমি ভারাক্রান্ত মনে জিজ্ঞেস করলাম, কেন খুলবে না? সে একটু কড়াকড়ি জবাব দিল, এত প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত নই। খুলবো না মানে খুলবো না, ব্যাস এইটুকুই। আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম সেখান থেকে। আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ব, মা বাবার কথা মতো চলবো, আর বাজে বন্ধুর সাথে আড্ডা দেব না। তাই আজকে আর বাড়ির বাইরে গেলাম না। হুদাই বউ নিয়ে কতক্ষণ বসে থাকলাম। মাঝে মধ্যে শুলামও এবং নামাজের সময় মসজিদে গেলাম। এভাবে আজকে সারাটা দিন কাটলো। আমার আজকের এই পরিবর্তন কারো চোখে পড়েনি। শুধু মাকে দেখলাম মাঝে মধ্যে আমার ঘরে আসতো। আর হ্যাঁ, যতবার মসজিদে গিয়েছি বাবাকেও মসজিদে পেয়েছি। যাই হোক, যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন আমি 24 সাদিয়া আর নাদিয়া যে রুমে শুয়েছিল সেই রুমে জানালার সামনে গেলাম। দেখলাম তারা কম্বল মুড়ি দিয়ে নাক ঢেকে ঘুমাচ্ছে। আমি তখন কোনো কিছু চিন্তা না করেই চিঠিখানা ঢিল মারলাম। চিঠিখানা কম্বলের ওপরে গিয়ে তাদের পা বরাবর গিয়ে পড়ল। এখন আল্লাহর হাওলা, চিঠিটা যেন কোনোভাবেই নাদের হাতে না পড়ে। আমার বিশ্বাস চিঠিটা সাদের হাতেই পড়বে, কারণ নাদিয়া তো আমার মতোই সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠে, আর সাদিয়া তো ফজরের নামাজ পড়ার জন্য ভোরেই উঠে যাবে। তাই টেনশন না করেই মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাতে লাগলাম। মনে মনে নিয়ত করলাম, আজকে থেকে ফজরের নামাজ মসজিদে গিয়ে ইমামের পেছনে আদায় করব। ঠিক তাই হলো।
ফজরের আজান আজকে নিজের কানে শুনলাম। বুঝলাম নিয়মিত থাকলে মোবাইলের অ্যালার্মেরও প্রয়োজন হয় না। অ্যালার্ম বেজে ওঠার আগেই আমার ঘুমটা ভাঙলো। আমি উঠে সবার আগে উঁচু করে নিলাম, তারপর পাঞ্জাবি টুপি লাগিয়ে মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে ফিরে এসে যখন আমি মোবাইল স্ক্রিনে সুরাহে ইয়াসিন শুনতে শুরু করলাম, ঠিক তখন হঠাৎ করে আমার রুমে একটি চিঠি হাতে নিয়ে আসে। চিঠিপত্রটি দেখে আমাকে একটা কঠিন প্রশ্ন করে বসল। এটা কি? চিঠির কাগজটা আম্মুর হাতে দেখে যেন আমার মাথার আকাশ ভেঙে পড়ল। আমার গলা শুকিয়ে গিয়েছে, গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। কিভাবে উত্তর দেব? আম্মুর হাত থেকে পালিয়ে যে যাব তারও কোনো সুযোগ নাই। কিছুই বুঝতে পারছি না। সারা শরীর অস্থিরতায় অনুভব হচ্ছে, ভয়ে আমাকে যেন পেছনে ঠেলে দিচ্ছে। আমি একদম চুপ, মাথা নিচু করে বসে রইলাম। আম্মুর আগে চক্ষু দুটি বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভয় আর আতঙ্কে কাঁপছি, যেন সারা পৃথিবীও থেমে গেছে। আমার নীরবতা দেখে আম্মু এবার আরও তীব্র গলায় প্রশ্ন ছুড়ে দিলেন। কি লিখেছিস এই চিঠিতে? আর কি করতে গিয়েছিলি তোরা? তোদের এত অকল্পনীয় সাহস কোথা থেকে এলো? যেমন বেপরোয়া হয়ে তোরা এসব ভাবতে পারলি কিভাবে? আম্মুর কথা বলার সময় আমি অপরাধীর মতো একদম মুখে তালা লাগিয়ে কথাগুলো হজম করতে লাগলাম। আম্মু কিছুটা নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন। আমার একটা প্রশ্নের উত্তর দে। আর যদি তোর বোনের সাথে এমন কিছু ঘটতো, তখন তোর কাছে কেমন লাগতো? আম্মুর এমন কঠোর প্রশ্নের জবাব দেওয়ার মতো সাহস আমার নেই। এখন আর কিছুই বলার শক্তি পাচ্ছি না। আমি খেয়ে ফেলবো মনে হচ্ছে, চোখ দুটো ছলছল করছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু ঝরে পড়বে। আমি মাথা নিচু করে অপরাধী স্বরূপ আম্মুর সামনে দাঁড়িয়ে রইলাম। আম্মু একভাবে রাগে টকবক করে আমার দিকে সশব্দ চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে আজকে আমাকে ধরে একরকম চিবিয়ে খাবেন। কিন্তু ঘটনা ঘটলো ব্যতিক্রম কিছু। আমি কান্না করতে না করতে আম্মুর দিকে তাকিয়ে দেখি তিনি নিজেই চোখে জল মুছছেন। এবার আর নিজের কান্না দমিয়ে রাখতে পারলাম না, দু চোখে অজরে কান্না নামতে লাগলো। আমার পায়ে পড়ে কান্না পড়া কণ্ঠে আমি বলতে শুরু করলাম, আম্মু আমি ভুল করেছি। শয়তানের প্রচুরণায় পড়ে বন্ধুদের আড্ডায় গিয়ে এমন পথ বেছে নিয়েছিলাম। এখন আবার মনের মধ্যে অনেক পস্তানো। আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তওবা করছি, আর কখনো এমন ভুল করব না। বিশ্বাস করেন, গতকাল রাত থেকে যখন আমার ভুলগুলো চিন্তা করি, তখন মনে হয় যেন মাটির নিচে গর্তে খুঁড়ে নিজেই সেখানে ঢুকে গেছি। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে আমি হিমশিম খাচ্ছি। আমাকে যদি তুমি এবারের মতো ক্ষমা করো, তবেই আমি বাঁচব। আর জীবনেও তোমাদের অবাধ্য হব না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো তোমার সামনে এমন কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। কয়েক মিনিটের জন্য কথা বন্ধ রেখে হাওয়া করে কান্না করতে লাগলাম। তারপর আবার বললাম, এখন থেকে আমি তোমাদের কথা মতোই চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেবো না, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আম্মু একটা কথাও না বলে ধীর পায়ে আমার সামনে থেকে চলে গেলেন। তার চলে যাওয়া যেন আমার বুকের ওপর এক বিশাল পাথর চেপে বসল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আম্মুর ভেতরটা কি ভয়ানকভাবে ভেঙে গেছে, আর নীরবতা যেন হাজারটা অভিযোগের চেয়েও বেশি কষ্টদায়ক। আমি মাথা নিচু করে অনেকক্ষণ ধরে শুধু কাঁদলাম। চোখে জলে ভেসে যাচ্ছিল আমার চেহারা, কিন্তু সেই কান্না যেন আমার আম্মুর ব্যথার সামান্যতম ভাগও কমাতে পারবে না। নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। মনে হচ্ছিল আমি এমনটা কেন করলাম, কেন আম্মুকে এতটা কষ্ট দিলাম। এমন কঠিন পরিস্থিতির মাঝেও সাদের কথা আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। আমি না হয় একটা ভুল করেই ফেলেছিলাম, কিন্তু তার কি এমন বড় কোনো ক্ষতি করেছি? বরং নিজেই তো তাকে সবার হাত থেকে রক্ষা করেছিলাম। বন্ধুদের অনিষ্ট থেকে তাকে বাঁচিয়েছি। তা আর চিঠিতে ক্ষমা চেয়ে নিজের ভুলের কথা স্বীকারও করেছি। তবুও কেন সে আমার চিঠি আম্মুর হাতে তুলে দিল? সে কি আমার আন্তরিকতাটা বুঝতে পারেনি, নাকি আমার ভালো কাজটাকেও ভুলভাবে দেখে আমাকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে বাধ্য করেছে? তার প্রতি এখন ঘৃণার অনুভূতি প্রবল হয়ে উঠেছে, সঙ্গে প্রচণ্ড রাগ। সে কি পারতো না আমার মায়ের কাছে আমাকে এতটা ছোট না করে সব সামলে নিতে? আমি তো নিজের ভুলটা স্বীকার করে শুধরানোর চেষ্টা করেছিলাম। তার কি এতটুকু মানবিকতা ছিল না যে বিষয়টা গোপনে রাখবে? এভাবে আমায় প্রকাশ্য লজ্জিত করে আমার মায়ের সামনে এতটা হেয় করে সে আসলে কি প্রমাণ করতে চেয়েছিল? মনে হচ্ছে আমি যে অনুতপ্ত হয়ে সঠিক পথে ফেরার চেষ্টা করেছিলাম, সেটা তার কাছে কোনো গুরুত্বই পায়নি।
আমি আর তাকে নিয়ে কিছুই ভাবতে পারছি না। মনের গভীরে তাকে বন্দি করতে চেয়েছিলাম। প্রথম দেখাতে যেন হৃদয়ে কোণে এক কোণে তার জন্য জায়গা তৈরি হয়েছিল। সেদিন যখন তার মুখ থেকে বোরখাটা সরালাম, তার মায়াবী চেহারাটা আর গভীর চোখের চাউনিতে আমি হারিয়ে গিয়েছিলাম। তার চোখের কোণে যেন আমার হৃদয় প্রতিটি কোণে মায়ের জাল বিনিয়ে দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে তার প্রতি এতটা মায়া আর বিশ্বাস ভুল ছিল। যদি শেষমেশ এমনই হতে হতো, তবে তার সঙ্গে সেই ভুল কাজটা করলেই বোধহয় ভালো হতো। তবু হয়তো এতটা অপমান আর সহ্য করতে হতো না। এসব ভেবে ভেবে অজরে কাঁদছিলাম। হঠাৎ ছোট বোন নাদিয়া এসে হাজির। ভাইয়া কি করছিস? আমি তড়িঘড়ি করে চোখের জল মুছতে লাগলাম। তবুও নাদিয়া দেখে ফেলেছে। কপালে ভাঁজ ফেলে বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলো, কি রে, তুইও কান্না করছিস? ওদিকে আম্মুও কাঁদছে। আমি নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু কাছে কেন? নাদিয়া মাথা নেড়ে বলল, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আম্মু কিছুই বলল না। তারপর সে একদম সোজাসাপটা জানতে চাইল। আসল কারণটা বলতো ভাইয়া, কি হয়েছে? তোরা দুজনে অমন কান্নাকাটি করছিস কেন? নাদিয়ার প্রশ্নে কি জবাব দেব সেটা ভেবে পাচ্ছিলাম না। তবু মনের মধ্যে কিছু কথা সাজিয়ে নিয়ে বললাম, আর বলিস না, আম্মু এতক্ষণ ধরে আমাকে একটা গল্প শোনালেন। আম্মু আমাদের জন্য কত কি করেন, কত কষ্ট সহ্য করেন, আর আমরা কি করি? সবসময় তার অবাধ্য হয়ে চলি। দেখিস না, প্রতিদিন সকালে নামাজ পড়তে ডাকলে কত বকা দেন, তাও আমরা শুনি না। আমি একটু থেমে নাদিয়ার দিকে তাকালাম। সে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। আমি আবার বলতে শুরু করলাম, পড়াশোনাটাও ঠিকমতো করি না, আম্মু কিছু বললে পাত্তাই দিই না। আমরা শুধু তাকে কষ্ট দিয়েই চাই। তার কত স্বপ্ন ছিল আমাদের নিয়ে, বিশেষ করে আমাকে নিয়ে। একটাই তো ছিলে তার। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি তো আম্মুর স্বপ্নের ধারে কাছে নেই। আম্মু আজ আমাকে তার সব কষ্ট আর অভিমান শেয়ার করলেন, তাই হয়তো কাঁদছেন। আর আমিও ভেবেছিলাম আমার ভুলে আম্মুর এত কষ্ট, তাই আম্মুকে কষ্ট দেওয়ার জন্য আমিও কাঁদছিলাম। নাদিয়া গভীরভাবে আমার কথাগুলো শুনছিল। তার চোখে মুখে একটা অপরাধবোধের ছোঁয়া ফুটে উঠল। শুধু সে নয়, এই কথাগুলো বলার পর যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করলাম। মনে হলো আম্মুর জন্য সত্যি কিছু করা উচিত। নাদিয়া চলে যাওয়ার পর আমি চুপচাপ বসে রইলাম। তারপর উঠে গিয়ে রুমের দরজাটা আটকে কম্বল মুড়িয়ে শুয়ে শুয়ে কতক্ষণ কাঁদলাম। কান্নার মাঝে সাদিয়াকে নিয়ে একের পর এক ভাবনা চলে আসছিল। চিঠি দেওয়ার আগে তার সম্পর্কে যে সমস্ত ভালো চিন্তা ছিল, এখন সেগুলো একে একে ভেঙে পড়ল। তার মুখটা আর মনে করতে চাইছিলাম না। অবস্থা যেন পুরোপুরি বদলে গিয়েছে। আমি মনে মনে সাদিয়াকে ঘৃণা করতে শুরু করলাম। শুধু মাদ্রাসায় পড়লে কি মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়? আমি মানছি আমি বড় একটা ভুল করেছি, কিন্তু আমাকে কেউ তো তখন বাধা দেয়নি, বরং আমি নিজেই সেই পথ থেকে ফিরে এসেছিলাম। তাহলে সাদিয়ার কি উচিত ছিল না আমাকে ক্ষমা করে দেওয়া? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। সকাল পেরিয়ে দুপুর হয়ে এলো, আর আমি শুধু নিজের ভুল আর তার পরিণতির কথা চিন্তা করতে করতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুমের মাঝে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি আবারও সেই একই ভুলের মুখোমুখি হতে যাচ্ছি। ঘুম ভাঙলো আব্বুর ডাকে। কি রে, সকালে কিছু খেয়ে ঘুমিয়েছিস? ঘুম কাটানো কণ্ঠে আমি একটু আশমোরা হয়ে জবাব দিলাম, না আব্বু, সকালে নামাজ পড়ে এসে যখনই গাটা এলিয়ে দিলাম ঘুম চলে আসলো চোখে। আব্বু একটুখানি থেমে গিয়ে আবার প্রশ্ন করলেন। তোর আম্মুও ডাকতে আসেনি? আমি একটু ভাবলাম, কি বলবো বুঝতে পারলাম না। তারপরে মিথ্যা একটা জবাব দিলাম, আম্মু হয়তো কয়েকবার ডেকে গেছেন, কিন্তু ঘুম থেকে উঠতে মন চায়নি, তাই আর ওটা হয়নি। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা ঠিক আছে, জোহরের সময় হয়ে গেছে, উঠে গোসল করে অল্প কিছু খেয়ে নে। আমি একটু নড়তে নড়তে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসি। আব্বু চলে গেলেন। আমি বিছানায় পড়েই রইলাম। আমার মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। উঠে নামাজ পড়ে দুপুরের খাবার খেলাম। খাবার খেতে খেতে চোখে পড়লো আম্মুর দিকে। আম্মু আগের মতোই আছেন, কিন্তু আজকে একটু বেশি মন খারাপ তার। আমার দিকে খুব একটা মনোযোগ নেই, যেন একটা গভীর অভিমান তার মনকে ঘিরে রেখেছে। যখন খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার জন্য উঠলাম, তখনই চোখে পড়লো সাদিয়াকে। সে যেন কোনো আতঙ্কে ছিল। হঠাৎ করে আমার ঘরের দরজা দিয়ে দ্রুত পা টানতে টানতে পালিয়ে গেল। তার এই আচরণ দেখে আমার মনে হলো যেন সে আমাকে দেখতেই ভয় পেয়েছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সাদিয়া কেন আমার ঘরে গেল? কি করেছিল সে সেখানে?
মুহূর্তের মধ্যে এসব প্রশ্ন মাথায় উকি দিয়ে গেল। অবশেষে আমি নিজের ঘরে ঢুকলাম। আশপাশটা ভালো করে খতিয়ে দেখতে লাগলাম কিছু রেখে গেছে কিনা, সেটা করছিলাম। হঠাৎ করে আমার চোখ আটকে গেল পড়ার টেবিলের দিকে। সেখানে ভাঁজ করা একটা কাগজ, যেন কোনো চিঠি রেখে গেছে। আমি টেবিলের সামনে গিয়ে কাগজটা হাতে নিয়ে তার ভাঁজ করলাম। যা ভাবছিলাম ঠিক তেমনই হলো। এটা একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, সরি ভাইয়া আমার আসলে সরি ভাইয়া আমার আসলে আপনার সাথে তখন এভাবে কথা বলাটা উচিত হয়নি। আপনি যখন বাংলা ঘরে গিয়েছিলেন তখন আমার মন খুব খারাপ ছিল। আমি কখনোই আপনার সামনে আসবো না, কারণ আমি শরীয় বিধান মেনে পর্দা করি। আপনি চিঠির উত্তরটি বাংলা ঘরের জানালায় দিয়ে ফেলে দিয়েন। জানালা দিয়ে জানালা আমি খোলা রাখবো, আর আপনার চিঠির উত্তরের অপেক্ষায় থাকবো। সাদিয়ার চিঠিটি পড়ার পর আমার মন গভীর ভাবনায় আচ্ছন্ন হয়ে গেল। ভেবেছিলাম সাদিয়া রাগ আর অভিমানে বসে আমার চিঠি আম্মুর হাতে তুলে দিয়েছে, অথচ এখন স্পষ্ট হলো সে এমন কোনো কাজ করেনি। বরং আমার ভুল অনুমান ও সংকীর্ণ মনোভাবের জন্যই তাকে অন্যায়ভাবে দোষারোপ করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করো। চিঠিতে সাদিয়ার ভাষা ছিল বিনীত, তার মধ্যে লজ্জা আর আভা এবং শালীনতার সীমা স্পষ্ট। তার প্রত্যেকটি শব্দ যেন অপরাধবোধে দ্বন্দ্ব হয়ে আমার হৃদয়ে দাগ কেটে গেল। সে স্পষ্ট জানিয়েছে শরীয়তের বিধান মেনে পর্দা করার জন্যই সে আমার সামনে আসতে পারবে না, অথচ আমি তাকে কথাটা ভুল বুঝেছিলাম। তাহলে আম্মু সেই চিঠি পেলেন কিভাবে? আমার মনে হলো হয়তো সকালে তাদের ঘরে তাদেরকে ডাকতে গিয়ে তিনি চিঠিটা খুঁজে পেয়েছেন। তবে এভাবে ভাবলে ঘটনাটা সহজ মনে হলো, মনে এক অজানা সংশয় রয়ে যায়। এখন আমাকে সাদের প্রতি আমার ভুল বোঝাবুঝির সংশোধন করতে হবে। তার প্রতি আমার যে ভুল ধারণা জন্মেছিল তা তাকে জানানো এবং তার কাছে ক্ষমা চাওয়াটা অত্যন্ত জরুরি। তবে সরাসরি তার সামনে যাওয়া তো সম্ভব নয়। চিঠির মাধ্যমে হলো নিজের মনের কথা জানাতে হবে, কিন্তু কিভাবে শুরু করব? সাদিয়ার প্রতি আমার অনুভূতি গভীর হলেও তাকে প্রকাশ করার জন্য শব্দ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। মনে হচ্ছে আমার প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের কাছে পৌঁছানোর আগেই ভেঙে যাবে। তার প্রতি মনের যে অপরাধবোধ, তার সাথে যে অন্যায় করতে গিয়েছিলাম, সবই চিঠির পাতায় ঢেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবার আমার চিঠির ভাষা হবে সৎ, বিমর্ষ এবং মনের গভীরতা প্রকাশ করার মতো। তাকে বোঝাতে হবে যে আমি শুধরে যাওয়ার চেষ্টা করছি এবং তার প্রতি আমার মনোভাব কেবল শ্রদ্ধার। তবুও ভাবছি সে কি আমার চিঠির উত্তর দেবে। হয়তো সাদিয়া এখনও আমার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। হয়তো সে ভাবে আমি একেবারেই বাজে, দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে। তার মনোজগতে আমার উপস্থিতি শুধু ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি সে ঠিকই ভাবছে, কারণ আমি যে অপরাধ করতে গিয়েছিলাম তার ক্ষমার অযোগ্য। যদি সেদিন আল্লাহ আমাকে থামিয়ে না দিতেন, তাহলে হয়তো তার জীবনে আর গায়ে এক গভীর কলঙ্ক লেগে যেত। আমার মতো একজনের অপরাধের জন্য সে হয়তো সমাজের চোখে অপমানিত হতো। তার স্বপ্নগুলো, তার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যেত। এখন এটা ভাবলেই শিউরে উঠি। কী করে আমি এমন ভয়ানক কিছু ভাবতে পারলাম? এমন কী কারণে আমার বিবেকের শুধু ছিঁড়ে গিয়েছিল? আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে সেদিন সেই পাপ থেকে বাঁচিয়েছেন। সাদিয়ার জীবনে কোনো অন্ধকার ছায়া পড়তে দেননি, কিন্তু এই ঘটনা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। তার প্রতি আমার এক মুহূর্তের দুর্বলতা যে তার জীবনে কত বড় ঝড় তুলতে পারত, সে ভাবনায় আমাকে ভিতর থেকে নড়বড়ে করে দিয়েছে। সাদিয়ার প্রতি আমার এই অপরাধবোধ কি কখনো মুছে যাবে? আর সে কি আমাকে ক্ষমা করতে পারবে? তার চোখে আমি কি শুধুই এক নিকৃষ্ট ফুলের প্রতিচ্ছবি হয়ে থাকব? চিঠি পড়ার পর থেকে আমার মনের ভেতর এক অদ্ভুত টানাপোড়েনে চলছিল। সাদিয়ার প্রতি আমি যে অন্যায় করতে গিয়েও করিনি, কিন্তু তারপরও করার জন্যই তো তাকে ধরে নিয়ে গিয়েছিলাম আমরা। তা ভাবলেই যেন আমার বিবেককে বারবার প্রশ্নবাণে বিদ্ধ করে। আর আজ সকালে সাদিয়াকে ভুল বোঝার কারণে মনে মনে তাকে কত বকেছি, কত কথাই মনে এনেছি, তা ভেবে আরও লজ্জায় ডুবে যাচ্ছিলাম। আল্লাহ জানেন আমি তখন কি ভেবেছিলাম। আমার নিজের ভুলের জন্য সাদের প্রতি রাগ করেছিলাম, অথচ এখন বুঝতে পেরেছি সে কোনো ভুলই করেনি। কিন্তু ভাবনায় ডুবে থাকার সময় এখন নেই। সাদের প্রতি আমার এই ভুলগুলো স্বীকার করা এবং আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চাওয়াই একমাত্র সমাধান। তাই কলম হাতে তুলে নিলাম আর হৃদয়ের সমস্ত অপরাধবোধ মিশিয়ে লিখতে শুরু করলাম চিঠিটা। সাদিয়া, আমি জানি তোমার কাছে আমার কোনো ক্ষমা চাওয়ার অধিকার নেই, কিন্তু তবুও সাহস করে লিখছি, কারণ আমি আর নিজের বিবেকের কাছে দায়ী হয়ে থাকতে পারছি না।
আমি স্বীকার করছি তোমার প্রতি অন্যায় করার মতলব করেছিলাম, অথচ আল্লাহর রহমতে সেদিন সেই ভয়াবহ ভুল থেকে বেঁচে গেছি। তবুও সেই চিন্তা করাটাই আমার সবচেয়ে বড় পাপ। আমি তোমার প্রতি যে অবিচার করতে যাচ্ছিলাম তার জন্য হাজারবার ক্ষমা চাইলেও তা যথেষ্ট হবে না। আর আজ সকালে আমি তোমাকে ভুল বুঝে তোমার উপর মানসিকভাবে রাগ করেছি। তোমার প্রতি যে ভাবনা মনে এনেছি সেটাও অন্যায় ছিল। আমি কিন্তু উত্তরটি লিখে রাতেই তোমাদের শোয়ার ঘরে ফেলে গিয়েছিলাম, কিন্তু চিঠির উত্তরটি তোমার কাছে না গিয়ে আম্মুর হাতে গিয়েছে। আম্মু সব ঘটনা জেনে গিয়েছেন এবং অনেক কষ্ট পেয়েছেন আর আমাকে খুব বকেছেন। এখন আমি বুঝতে পারছি তুমি কোনো ভুল করোনি, বরং আমাকে ভুল সিদ্ধান্ত আর কাজগুলো এই পরিস্থিতি তৈরি করেছে। আমার চরিত্রের পবিত্রতা, তোমার বিশ্বাস আর তোমার আত্মমর্যাদা সব কিছুর প্রতি আমার অপরাধী মন আজ ক্ষমা চাইতে বাধ্য। আর ওই দিন আমরা তোমাকে ধরে নিয়ে গিয়েছিলাম তোমার সাথে অন্যায় করার জন্য, কিন্তু আমি যখন তোমার মায়াবী মুখখানা দেখলাম আমার কাছে তোমাকে মানুষ মনে হয়নি, মনে হয়েছে সাক্ষাৎ কোনো পরী আমার সামনে। নিমেষেই আমার বাজে উত্তেজনা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিল। তখন তুমি খেয়াল করনি আমি তোমার পানে কীভাবে চেয়েছিলাম। মনে হয়েছিল এই রূপসাগরের দিকে তাকিয়ে থাকি সারাটা জীবন। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? তাই আর আমি তোমার সাথে অন্যায় করতে পারিনি, সাথে বন্ধুদেরকেও বাধা দিয়েছি। আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আমার মনের ঘরে বন্দি করব, কিন্তু আমি ভাবি নাই তুমি আমার খালাতো বোন আর আমার সব অপরাধবোধ এইভাবে ধরা পড়ে যাবে। যাই হোক, তুমি আমাকে মাফ করে দিও। তুমি জানালায় চিঠি রাখার কথা বলেছিলে, এই চিঠি তোমার জন্য। তোমার প্রতি আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা। তোমার প্রতি আর কখনো কোনো ভুল চিন্তা করার দুঃসাহস করব না। শুধু তোমার প্রতি না, আর কোনো মেয়ের প্রতি এমন ভুল ধারণা করব না। এখন থেকে আমি সকল খারাপ কাজ থেকে বেরিয়ে ভালো পথে চলার চেষ্টা করব। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করো, তোমার অপরাধী খালাতো ভাই। অজ্ঞাতনামা চিঠিটা শেষ করে আমি তাড়াহুড়ো করে আশপাশে দেখে নিলাম যেন কেউ আমাকে দেখেছে কিনা। তারপর চিঠিটা ভাঁজ করে গোপনে সাদিয়ার কথা মতো বাংলা ঘরে জানালার কাছে নিয়ে গেলাম। জানালার খোলা ফাঁক রেখে বুঝলাম সাদিয়া আমার চিঠির জন্য অপেক্ষায় আছে। আমি চিঠিটা ধীরে ধীরে জানালার ভেতরে রেখে দিলাম। তারপর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে দ্রুত সরে গেলাম, যেন চিঠি দেওয়ার পর নিজের প্রতি একটু হলো ভারমুক্ত বোধ করছিলাম। কিন্তু জানতাম না সাদিয়ার প্রতিক্রিয়া কি হবে, তা পুরোপুরি অজানা। এই চিঠি কি তার মনে আমার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে, নাকি তার চোখে আমি অপরাধী হয়ে থেকে যাব? যাই হোক, আমি চিঠিটা দেওয়ার পর বাড়ি থেকে একটু বের হয়ে আসলাম। কারোর সাথে আড্ডা দিব বুঝতে পারছিলাম না। আমার সকল বন্ধুদের সাথেই তো আমার বাজেভাবে পরিচয়, তাদের সাথে মিশতে গেলেই বিপদ, আবার সেই খারাপ পথে মিশে যাব। তাই আমাদের এলাকায় একটা নিরিবিলি শান্তিপূর্ণ জায়গা রয়েছে, যেখানে প্রকৃতি যেন তার সেরা রূপে বিরাজমান। চারপাশে বিশাল বড় বড় গাছের ছায়া, যা পুরো পরিবেশকে এক শান্তির মোহময়তে ডুবিয়ে দেয়। গাছগুলোর ডালে ডালে বিভিন্ন ধরনের পাখি আসে, আর তাদের কিচিরমিচির শব্দ এক ধরনের সুর সৃষ্টি করে, যা মনের গভীরে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে দেয়। সেখানে বসার জন্য পাকা চেয়ারের ব্যবস্থাও রয়েছে, যেখানে বসে আপনি চোখে দেখতে পারেন বিশাল এক বনভূমি। সেই বনভূমির মধ্যে কৃষকরা তাদের খেতে ধান চাষ করে, আর তাদের শ্রমে যেন পুরো প্রকৃতি এক নতুন জীবনে জেগে ওঠে। এসব দেখলে সত্যি চক্ষু শীতল হয়ে যায়। এমন নিরিবিলি পরিবেশ মনের অজান্তেই হালকা হয়ে ওঠে। কারো মন খারাপ থাকলেও প্রকৃতির এই অন্যান্য সৌন্দর্য তা দূর করে দিতে পারে। আমারও তো এখন মন ভীষণ খারাপ। মন ভালো করার জন্য হলেও সেই জায়গায় একবার যাওয়া খুব দরকার, কিন্তু খালি মুখে একা একা সেখানে গিয়ে যেন সবটা উপভোগ করতে পারবো না। যদি সঙ্গে এক কাপ চা নিয়ে যাই তাহলে পুরোটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। কল্পনা করুন, হাতের মুঠে ধোয়া ওঠা চায়ের কাপ, আর চোখের সামনে সবুজ গাছপালা আর পাখিদের কিচিরমিচির। চায়ের প্রতিটি চমকে প্রকৃতির ছোঁয়া যেন আরও গভীরে অনুভব করব। এমন মুহূর্তে মন যেন নিজের অজান্তিক প্রশান্তির সমুদ্রে হারিয়ে যাবে। কিন্তু এক কাপ চা দিয়ে কি আর হবে? তাও আবার এক কাপ চা নিয়ে যাওয়াটা মোটেও সহজ কাজ নয়। যেতে যেতে চায়ের তাপ তো উঠে যাবে, আর চা ঠান্ডা মিঠা পানিতে পরিণত হবে। আমার হাতে এখন টাকাও নেই, কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। আব্বু এই সময় নিশ্চয়ই বাজারে আছেন, ওনার কাছে গিয়ে কিছু টাকা ধার চাইতে হবে। টাকা পেলেই
শফিক ভাইয়ের দোকান থেকে একটা ভ্যাকুয়াম ফ্ল্যাক্স সেট কিনে নিয়ে আসবো। ফ্ল্যাক্সে চা ভরে নিয়ে গিয়ে নিরিবিলি প্রকৃতির মাঝে বসে চা খাবো আর চারপাশে সৌন্দর্য উপভোগ করব। একদিক থেকে দেখলে এটা হবে আমার নিজের জন্য ছোট একটা উৎসবের মতো। যেই ভাবা সেই কাজ। দ্রুত পা চালিয়ে বাজারের দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছাতে আব্বুকে খুঁজে পেলাম। তিনি জলিম চাচা, মহিউদ্দিন চাচা আর আরও 3 জন মুরব্বীর সঙ্গে বসে চা খেতে খেতে গল্প গুজবে মেতে আছেন। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে নরম স্বরে বললাম, আব্বু, একটা জরুরি দরকার এসেছি, 500 টাকা দাও, আমার খুব প্রয়োজন। আমার কথা শুনে তিনি অবাক হয়ে একটু হেসে জানতে চাইলেন, 500 টাকা দিয়ে কি করবি? এমন কি প্রয়োজন? আমি বললাম, সরাসরি বললে হয়তো খুব একটা বিশ্বাসযোগ্য হবে না, তাই একটু ভেবে মৃদু এসে বললাম, ভাবছি আজ থেকে পড়াশোনায় বেশি মনোযোগ দেব। শীতের দিনে তো বারবার চা খাওয়ার দরকার হয়, কিন্তু এতবার কি আর আম্মু চা গরম করে দেবে? তাই একটা ভ্যাকুয়াম ফ্ল্যাস্ক কিনে নিতে চাই। এতে একবার চা বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছে হয় গরম গরম চা খেতে পারবো। পড়াশোনাও ভালো হবে আর সময়ও বাঁচবে। আমার কথা শুনে আব্বু একটু হাসলেন। তার চোখে মুখে যেন এক ধরনের মজার ভাব ফুটে উঠল। মনে হলো তিনি বুঝতে পেরেছেন যে আমার কোনো বুদ্ধি আছে, কিন্তু সেটা ঠিক কি তা বোঝার চেষ্টা করছেন। যাই হোক, আব্বু আর কথা না বাড়িয়ে পকেট থেকে 500 টাকার একটা কসকসে নোট বের করে আমার হাতে ধরিয়ে দিলেন এবং মুখে এক চিলতে হাসি রেখে বললেন, যা, তোর ভ্যাকুয়াম ফ্লাক্স কিনে নিয়ে আয়। আজকে থেকে দেখবো তুই কি পড়িস। আমি খুশিতে গদগদ হয়ে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম শফিক ভাইয়ের দোকানে। দোকানে গিয়ে দেখলাম তিনি কাস্টমার সামলাতে ব্যস্ত। আমিও সময় নষ্ট না করে দ্রুত ফ্ল্যাশটা বেছে নিলাম। পছন্দ মতো ফ্ল্যাশটা কিনে হাসি মুখে দোকান থেকে বেরিয়ে এলাম, যেন কোনো বিরাট যুদ্ধ জিতে ফিরেছি। চায়ের দোকান থেকে চা কিনতে যাব, ঠিক তখনই আম্মুর নাম্বার থেকে কল এলো। ফোন ধরতেই আম্মু বলল, মামুন, তুই বাড়িতে আয়, কাজ আছে। আম্মুর কণ্ঠের ধরনটা কিছুটা অদ্ভুত লাগলো। মনে হলো কিছুটা হতাশ বা উদ্বেগ ছিল। আমি একটু আহত স্বরে বললাম, আচ্ছা আম্মু, আমি তাড়াতাড়ি আসি। একটু চিন্তা লাগলো মনে, ভাবলাম চিঠিটা তো সাদির হাতে পৌঁছে গেছে, আর কোনো খারাপ কিছু হওয়ার কিছু নেই, তাহলে চা কেনার প্রয়োজন পড়লো না। ফ্ল্যাশটা হাতে নিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে ফিরে এসে দেখি সবাই রান্না করে। আম্মু, নাদিয়া, সাদিয়া 3 জন একসাথে কাঠের ছোট ছোট খাট বিছিয়ে ওটার উপর বসে কেউ সবজি কাটছে, কেউ মাছ, কেউ আর মাম্মু ভাত রান্না করছেন, সাথে পান চিবোচ্ছেন। তার মুখে পান ছিল। তিনি ধীরে ধীরে চিবিয়ে মিষ্টি হাসি সহকারে কথার ফুলঝুরি ছড়াচ্ছিলেন। আমি কিছুটা দূরে থেকেই তাদের দিকে তাকিয়ে থাকলাম, যেন পুরো দৃশ্যটিতে ডুবে যাচ্ছি। আমাকে দেখতে পেয়ে সাদিয়া আচমকায় লম্বা ঘোপটা টেনে শালীনভাবে উঠে যেতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ আম্মু তাকে বসতে বললেন ঘরে আয়। আর আমাকে ডাকলেন। আম্মুর আচরণে আমার হৃৎপিণ্ডের ধ্বনি বাড়তে লাগলো। এক মুহূর্ত তোলপাড় অনুভব করলাম। মনে হচ্ছিল কিছু একটা তো ঘটেছে, কিন্তু সেটা কি? আম্মুর এমন আচরণে কিছু একটা গোপন রহস্য লুকানো আছে কি না তাই ভাবতে পারছিলাম না। কিন্তু সাদের উপস্থিতি এবং আম্মুর অস্বাভাবিক নিঃশব্দ সংকেত আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। আমি অপরাধীর মতো আসামি ভেসে মাথা নত করে মুখটা বাংলার পাঁচের মতো বানিয়ে ধীরে ধীরে আম্মুর সামনে গিয়ে বসলাম। মনে হচ্ছিল যেন নিজের সকল অপরাধবোধ আর সংশয়ের বোঝা ভারী হয়ে পড়েছে। আম্মুর চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না, যেন তার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আবার কি জিজ্ঞেস করেন কে জানে। আম্মু সাদিয়ার দিকে অদ্ভুতভাবে তাকালেন। সাদিয়া লম্বা ঘোমটা দিয়ে বসেছিল। তার চেহারার দিকে তাকানোর কোনো অপ্রগম ছিল না, তবে আম্মুর চোখে কিছু একটা ছিল, এক ধরনের গভীর প্রশ্ন যা আমি অনুভব করছিলাম। অবশেষে তিনি সাদিয়াকে লক্ষ্য করে শীতল স্বরে বললেন, সাদিয়া, সাদিয়া, তুমি কি জানো গত রাতে তোমাকে কারা ধরে নিয়ে গিয়েছিল? সাদিয়া ঘোমটার আড়ালে কুকড়ে উঠে মাথা ঝুঁকিয়ে হ্যাবোধক উত্তর দিল। আম্মু আবার প্রশ্ন করলেন। তার কণ্ঠে স্নেহের পরিবর্তে যেন এক কঠোরতা ফুটে উঠল। ওই ছেলেগুলোর মধ্যে তোমার খালাতো ভাই ওই মামুনও ছিল, তা কি তুমি জানো? সাদিয়া এবারও মাথা নিচু করে হ্যাঁ বলে উত্তর জানালো। আম্মু এবার এক ঝাঁঝালো ও কঠিন সুরে বললেন, তাহলে এবার তুমি বলো, তার কি শাস্তি দেওয়া উচিত? আম্মু এক মুহূর্তের জন্য থেমে গেলেন, যেন আমার চোখে চোখ রেখে তিনি কথা বলছেন। তারপর তিনি সোজা আমাকে লক্ষ্য করে বললেন, তাকে তোমার সামনে এনে দিলাম, কি করতে মন চাইছে বলো? লাঠি এনে দেবো? পিটাতে মন চাইলে বলো।
সাদিয়া সেখানেও কিছু বলল না। আম্মু আবার তাকে প্রশ্ন করলেন। তোমার কি মনে হয় তার শাস্তি কি হওয়া উচিত? সাদিয়া কোনো উত্তর দিল না, তবে তার মুখময় থেকে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছিল। আম্মু তার উপর নজর রেখে আবার প্রশ্ন করলেন। তুমি জানো না আজকে যদি তাকে তোমার সামনে শাস্তি না দিই তার পরিণতি কি হবে? সাদিয়া কিছুই বলছে না। আম্মু এবার একটু নীরবতা পালন করছেন। কয়েক সেকেন্ড যাওয়ার পর সাদিয়া এবার মুখ খুলল। প্রথমে হালকা করে ওড়না দিয়ে ঠিক করে নিল, যেন তার স্পষ্ট ওই মিষ্টি কণ্ঠস্বর কেউ বুঝতে না পারে। তারপর এক গভীর দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলতে লাগলো। খালা জানো, আমার তখন খুব খারাপ লাগছিল। আমি অনেক ভয় পেয়েও গিয়েছিলাম। তুমি তো জানো, আমি যখন থেকে পর্দার গুরুত্ব বুঝতে শিখেছি তখন থেকেই আমি একজন পুরুষকেও নিজের সামনে আসতে দিইনি। পর্দার শর্তে নিজেকে সব সময় আড়ালে রেখেছি। কিন্তু সেই রাতে মামুন ভাই আমার চেহারাটা দেখে ফেলে, আর তাদের উদ্দেশ্য তো অনেক কিছুই ছিল। সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে যেন নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তারপর তার কণ্ঠে বিষণ্ণতা ও ভয় মিশিয়ে আবারও বলতে শুরু করলো। ওই সময় শুধু আল্লাহর কাছে প্রার্থনাই করেছিলাম, হে আল্লাহ, এতটা আমি নিজের ইজ্জত পর্দার আড়ালে রাখার চেষ্টা করেছি, কাউকে কখনো নিজের চেহারা পর্যন্ত দেখায়নি। আর আজ তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেললে। যা এতদিনের কামাই করেছি তাই মানুষগুলো একদিনে লুটে নেবে। আমি তোমার হুকুম মেনেই তো পর্দা করে চলেছিলাম, কিন্তু এখন তুমি কিনা আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবে যেখানে আমার সম্মান ও ইজ্জত সব কিছুই হারিয়ে যাবে। তারপর কিছুক্ষণ থেমে গিয়ে সাদিয়া বলল। আল্লাহ, তুমি আমাকে বাঁচাবে না? এসব বলতে বলতে সাদিয়ার কণ্ঠে কান্নার এক মৃদু আওয়াজ ফুটে উঠল। কথাগুলো উচ্চারণ করার সময় তার কণ্ঠে অদৃশ্য এক দুঃখবোধ স্পর্শ ফুটে উঠেছিল, যেন সে নিঃশব্দে কান্না করছিল। তার কথা বলার ধরনে এমন এক বিষাদ ছিল যা সহজেই বোঝা যাচ্ছিল তার হৃদয়ে এক গভীর যন্ত্রণার অবস্থা। তার কথাগুলো শুনে নিজের করা অন্যায়ের দায়ে আমার চোখ দুটো অশ্রুতে টলমল করছিল। সাদিয়ার কণ্ঠের কথা যেন আমার হৃদয়ে গভীরে গিয়ে পৌঁছেছিল, আর আমি বুঝতে পেরেছিলাম আমি যা করেছি তা কখনোই মাপসই হতে পারে না। সে কাঁদছিল, তবে আম্মু তাকে কান্না থামাতে বলেনি, কারণ উনি জানতেন যে মন খুলে কান্না করতে পারলে অন্তত কিছুটা হলেও তার দুঃখের ভাব কমবে। কিছুক্ষণ কান্নার পর সাদিয়া আবার কথা বলতে শুরু করলো, যেন তার মধ্যে কিছুটা বোঝা হালকা হয়। সে আবার বলতে শুরু করলো। তখন মামুন ভাই যখন আমাকে ছেড়ে দিয়ে উল্টো তার বন্ধুদের কাছে আকুতি মিনতি করেছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর তারা আমাকে ছেড়ে দিয়েছিল, সে সময় মনে হয়েছিল আমি সেখানেই আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকি সারা রাত। আল্লাহ যে আমার মতো নালায়েক এক মেয়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তখন আল্লাহর উপস্থিতি অনুভব করছিলাম। মনে হচ্ছিল আল্লাহ আমার সব কিছুতে, আল্লাহ আমার খুব সন্নিকটে। কিছুক্ষণের জন্য তার কণ্ঠ যেন থেমে যায়, চোখ মুখে হয়তো খুশির আভাস। তারপর আবার এক নতুন শক্তি ফিরে আসে। মামুন ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নেই খালা, আমি তখনই তাকে মাফ করে দিয়েছিলাম। আল্লাহ দোয়া আর তার উসিলাই আমি সেই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছি। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে জীবনের সবচেয়ে কঠিন সময় থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জীবনকে উপলব্ধি করছে। সাদিয়ার শেষ কথাগুলো শোনা মাত্রই যেন ঘরের পরিবেশ এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল। তার কণ্ঠের গভীরতা, অনুভূতির সততা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমার বুকের মধ্যে কেমন যেন একটা অজানা ভার চাপ পড়ে গেল। আম্মু কিছুক্ষণ নীরবে বসে রইলেন, যেন তিনি সাদিয়ার কথা গভীরভাবে চিন্তা করছেন। এরপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার চেহারায় অদ্ভুত এক সংযমের ভাব। আম্মু আমাকে বললেন। মামুন, তুই নিজের ভুল বুঝেছিস আর সাদিয়াও তোকে মাফ করে দিয়েছে। এখন থেকে তোকে প্রমাণ করতে হবে যে তুই বদলে গেছিস। তুই যে শুধরাতে চাস সেটা কাজে দেখাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করেন, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাহস আর ইমানের দরকার হয়। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল সাদিয়ার মতো একটি মেয়ে, যাকে আমি প্রতিদিন শুধু তার পর্দাশীলতার আর শান্ত স্বভাবের জন্য শ্রদ্ধা করতাম, তার চরিত্রের গভীরতা গিয়ে কখনো বুঝতে পারিনি। আমি শুধু আম্মুর কাছে আর খালার কাছে তার ব্যাপারে মাঝে মধ্যে জানতাম, সে যে এত কঠিন পর্দাশীল এবং সব সময় দিনের পথে অটল থাকতো। আম্মু ঘর থেকে বেরিয়ে গেলেন, আর সাদিয়া তখনও ঘোমটা টেনে বসে রইল। আমিও ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম, মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বললাম, সাদিয়া, আমি খুব লজ্জিত। আমি জানি
আমি যা করেছি তাতে তোমার মতো একজন মানুষের কাছে আমার ক্ষমা চাওয়ারও অধিকার নেই। কিন্তু তাও যদি পারো আমাকে একবারের জন্য ক্ষমা করো। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো আমার দ্বারা এমন কিছুই হবে না, ইনশাআল্লাহ। সাদিয়া ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এক ধরনের প্রশান্তি ছিল। সে কোনো কথা না বলে শুধু একবার মাথা নাড়ালো, যেন সে আমার কথা বুঝতে পেরেছে। আমি বুঝলাম হয়তো তার হৃদয়ে আমার প্রতি কোনো রাগ বা অভিমান নেই, কিন্তু তার সম্মানের প্রতি আমার অবহেলা তাকে গভীরভাবে আঘাত করেছিল। তবে সবচেয়ে বেশি অবাক করেছিল তার আচরণ। যে সাদিয়া কথা বলার সময় মুখে অতিরিক্ত কাপড় ব্যবহার করে, যাতে তার কণ্ঠস্বর পর্যন্ত পরিষ্কারভাবে বোঝা না যায়। সেই সাদিয়া কি না আমার দিকে সরাসরি তাকালো। যাই হোক, আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল আজকের এই মুহূর্তটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। আমি আম্মুর কাছে গিয়ে তার পা ধরে বললাম, আম্মু, আমি সত্যি বদলে যাব, তোমাদের গর্ব করার মতো একজন মানুষ হব। আম্মু আমার মাথায় হাত রাখলেন, চোখে পানি নিয়ে বললেন, বাবা, আল্লাহর কাছে মাপ চাও। তিনি যদি তোর তওবা কবুল করেন তবে তোর জীবন পাল্টে যাবে। আর আমরা সবাই তোকে খুব ভালোবাসি, কিন্তু তুই নিজে যদি সঠিক পথে না চলিস, আমাদের ভালোবাসার মূল্য তুই পাবি না। আমার চোখটা ভিজে উঠল। এই পৃথিবীতে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই, তবু আল্লাহ আমাকে বারবার সুযোগ দিচ্ছেন। তারপর সময় ধীরে ধীরে এগিয়ে গেল। কয়েক মাসের মধ্যেই খালা সুস্থ হয়ে উঠলেন এবং সাদিয়াকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। সাদিয়া যতদিন আমাদের সঙ্গে ছিল ততদিন পর্দার আড়ালে থেকেও সে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দিয়ে গেছে। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ ছিল দিনের এক জীবন্ত উদাহরণ। সে নিজে কখনো সামনে এসে আমাদের শেখায়নি, বরং পর্দার আড়ালে থেকেই আমাদের জীবনে আলোর দিশা দেখিয়েছে। তার সেই কোমল দৃঢ় স্বভাব এবং দিনের প্রতি অটুট বিশ্বাস আমাদের অন্তরে গভীর ছাপ ফেলেছে। সাদিয়ার উপলব্ধি যেন আমাদের এক অন্য নীরব মাদ্রাসা ছিল, যেখানে তার আচরণ, তার শব্দ, এমনকি তার নীরবতাও আমাদের শেখার উপকরণ হয়ে দাঁড়িয়েছিল। তার প্রস্থান আমাদের শূন্য করে দিয়েছিল, কিন্তু তার শেখানো প্রতিটি শিক্ষাই আমাদের পরিবারকে বদলে দিয়েছে। সাদিয়া ছিল আমাদের জীবনের এক প্রেরণা, এক শিক্ষাগুরু, যে নিজের পর্দা ও দিনের প্রতি অটল থেকে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছিল। সাদিয়া চলে যাওয়ার পর আমার ভিতরে এক শূন্যতা নেমে এলো, যেন ঘরের একটি আলো নিভে গেছে। কিন্তু তার রেখে যাওয়া শিক্ষাগুলো আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। আগে সেই বেপরোয়া জীবন থেকে কোথায় হারিয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ এখন আমাদের পরিবারের সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। নাদিয়া এখন বোরকা পরে বোরকা ছাড়া বাইরে যায় না। যখনই বাড়িতে কোনো অপরিচিত পুরুষ আসে, সাদিয়ার মতোই নাদিয়া আড়ালে সরে যায়। আম্মু আর আব্বুর মধ্যেও যেন এক নতুন সম্পর্কের সূচনা হয়েছে। তাদের মাঝে আর কোনো ঝগড়া নেই, বরং একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা বেড়েছে। নামাজের পর তাদের দুজনকে একসঙ্গে দোয়া করতে দেখে মনে হয় পুরো বাড়িটা যেন সাদিয়ার প্রার্থনার ফল। আব্বু একজন হুজুর নিয়োগ করেছেন, যিনি শুধু আমাকে নয়, আমাদের পুরো পরিবারকে দিনের পথে পরিচালিত করেছেন। হুজুর প্রতিদিন 2 ঘন্টা আমাদের শিক্ষা দেন। তার কাছ থেকে আমরা কেবল কোরআন পড়ে শিখছি না, বরং জীবন কিভাবে আল্লাহর হুকুম মেনে সাজানো যায় তা শিখছি। আব্বু মাস শেষে তাকে 15,000 টাকা দেন, যাতে তিনি এই দায়িত্ব নিয়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। নাদিয়া আর আম্মু পর্দার আড়াল থেকে হুজুরের কাছে পাঠ নেন। তাদের চোখে এখন এক নতুন প্রশান্তি। আমিও বদলে গেছি, কিন্তু মন যেন বারবার সাদিয়ার কথা ভাবে। তার বলা প্রতিটি কথা, তার গভীর বিশ্বাস আর অসীম ধৈর্য আমাকে পথ দেখিয়েছে। আজ যখন পরিবারের সবাই নামাজে দাঁড়ায়, কোরআনের তিলাওয়াত করে, আমি মনে মনে সাদিয়ার জন্য দোয়া করি। তার নিঃশব্দ ভালোবাসা আর জীবনের শিক্ষা যেন আমাদের পুরো পরিবারকে আলোর পথে নিয়ে এসেছে। মনে হয় দূর থেকে সে আমাদের পরিবর্তন দেখেছে এবং মৃদু হাসছে। এই হাসির, তার নিঃস্ব ভালোবাসা আর জীবনের শিক্ষায় যেন আমাদের পুরো পরিবারকে আলোর পথে নিয়ে এসেছে। মনে হয় দূর থেকে সে আমাদের পরিবর্তন দেখছে এবং মৃদু হাসছে। এই হাসির আশ্বাসই হয়তো আমার জীবনের নতুন রোমাঞ্চ। একটা বছর কেটে গেল। এই সময়ের ভেতরে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পরিবারকে গর্বিত করেছি। আমার ফলাফল সবার মুখে প্রশান্তির হাসি ফুটিয়েছে। কিন্তু এই সাফল্যের গভীরে আমার ভেতরে এক অদৃশ্য পূর্ণতা ক্রমশ বড় হতে লাগলো। যেন জীবনের সব কিছুই ঠিক আছে, কিন্তু কোথাও একটা ফাঁকা জায়গা থেকে গেছে। এই পুরো বছরে সাদিয়া একবারও আমাদের বাড়িতে আসেনি।
আম্মু খালাকে অনেকবার বলেছিলেন সাদিয়াকে নিয়ে আসার জন্য, কিন্তু খালা সবসময় এক কথাই বলতেন, সাদিয়া তার পড়াশোনার ব্যস্ততায় ডুবে আছে, আসার মতো সময় বের করতে পারছে না। আমি জানি খালার কথাগুলো ঠিক, কিন্তু আমার হৃদয়ের মধ্যে সেই যুক্তি কোনো শান্তি দিতে পারছিল না। সাদিয়ার সেই নীরবতা, নীরব উপস্থিতি, তার চলনে বলনে যে ধীরতার আভা, তার কঠোর পর্দার আড়ালে লুকিয়ে থাকা সৌন্দর্য, সব যেন আমাকে প্রতিনিয়ত পীড়িত করত। আমি অনুভব করতাম তার অনুপস্থিতি আমার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ ছিনিয়ে নিয়েছে। আমার ভালো রেজাল্টের কারণে আব্বু আমাকে শহরের এক বিখ্যাত কলেজে ভর্তি করিয়ে দিলেন। নতুন শহর, নতুন মুখ, নতুন পরিবেশ, সব কিছু এক অদ্ভুত রকমের বৈচিত্র্যময় ছিল। কিন্তু যতই নতুনত্ব আসুক, আমার ভেতরে সেই শূন্যতাকে পূরণ করার মতো কিছুই ছিল না। দিন শেষে আমি নিজের সঙ্গী নিজেই ছিলাম, আর ছিলাম সাদিয়ার স্মৃতি। সাদের এই নামটা কেবলই ছিল নাম ছিল না, তার মধ্যে ছিল আমার এক অদৃশ্য মায়ার টান, যা আমাকে বেঁধে রেখেছিল। কিন্তু সেই বাঁধন ছিল একতরফা। সে আমার কিছুই জানে না, জানার কথাও নয়। তার চোখে আমি কেবল তার এক খালাতো ভাই, এর বেশি কিছু না। আর আমি আমি তার দিনদার জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। তার কঠোর পর্দা, তার স্বাধীনতা, আর তার প্রতিটি কাজে আল্লাহর প্রতি যে অবিচল আস্থা ফুটে উঠত, সেসব আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আমি তার সামনে কখনোই কিছু বলার সাহস পাইনি, বলার মতো যোগ্যতাও আমার ছিল না। তার প্রতি আমার শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে তার সম্পর্কে কোনো খারাপ চিন্তা করার মতো দুঃসাহসও আমার হয়নি। তবুও মনের কোথাও যেন এক চাপা আকাঙ্ক্ষা আমাকে পড়িয়ে চলেছিল। নতুন শহরে আমার চারপাশে শত মানুষের ভিড় থাকলেও আমি একা ছিলাম, সাদিয়া ছিল না। আর তার অনুপস্থিতি যেন আমাকে নিঃসঙ্গতার এক নির্জন সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হতো আমি যেন এমন এক যুদ্ধ করছি যার কোনো শেষ নেই। তার প্রতি আমার ভালোবাসা ছিল গভীর, ছিল নিঃশব্দ, আর সেই নীরব ভালোবাসা ভার নিয়ে প্রতিটি দিন কাটানো যেন এক নতুন পরীক্ষার মতো মনে হতো। সাদের স্মৃতি আমাকে গ্রাস করত, তার মুখে ঢাকা ওনার আড়াল, তার নীরবতা, আর তার সেই নির্লিপ্ত অচর ধীর ব্যক্তিত্ব আমার হৃদয়ে এমনভাবে দাগ কেটেছিল যে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হতাম। আমি জানি আমার ভালোবাসা কেবল আমার হৃদয়ের এক কোণে বন্দী হয়ে থাকবে, কিন্তু সেই বন্দিত্বের মধ্যেও এক ধরনের প্রশান্তি ছিল, কারণ এই ভালোবাসা ছিল পবিত্র, ছিল নির্কলঙ্ক। এখনও কোনো রাত যায় না যখন আমি সাদের কথা মনে করি না। তার প্রতি আমার এই অনুভূতি তার কাছে কখনোই পৌঁছাবে না, আর তা না পৌঁছানোর মধ্যে হয়তো এক প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে। নতুন কলেজে 1 মাস কেটে গেল। এখানে সবাই অচেনা, সব কিছুই নতুন। কলেজের নিচের গেটের সামনে রাস্তা ছিল এক ধরনের মিলনস্থল। সব ছাত্রছাত্রী সেখানে জড়ো হয়ে আড্ডা দিত, আর আমি নতুন হয় কারোর সঙ্গে সেভাবে আলাপ জমেনি। সবসময় একাই দাঁড়িয়ে থাকতাম, যেন এক নিঃসঙ্গ দ্বীপ। একদিন আচমকায় সব কিছু পড়তে গেল। আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম নিজের মতো। এমন সময় কোনো ভূমিকম্প ছাড়াই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ধরনের নির্লিপ্ত অথচ গভীর কৌতূহল। আমি থমকে গেলাম। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি আর লজ্জা ভর করলো। আমি মাথা নিচু করেছিলাম, কিন্তু তার চাহনি যেন আমাকে বাধ্য করলো একবার তাকাতে। মাথা তুলে তার দিকে এক ঝলক চোখ বোলালাম, কিন্তু সে এমনভাবে তাকিয়েছিল যেন চোখের পলকই ফেলা নিষিদ্ধ। আমি আমার মাথা নিচু করে ফেললাম। ভেতরে ভেতরে লজ্জায় করে যাচ্ছিলাম। সে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি একটুও নড়ল না। আমার লজ্জা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। অস্বস্তিতে নিজেকে সামলাতে মিটমিট হাসতে শুরু করলাম। কি বলবো, কি করব, কিছু বুঝে উঠতে পারছিলাম না। পরিস্থিতি এমন হয়ে গেল যেন আমি মেয়ে আর সে ছেলে। হঠাৎ মেয়েটি হেসে উঠল। সে হাসি যেন আমার বোকামির প্রতিধ্বনি। তার ক্যাত হাসি আমার লজ্জাকে আরও গভীর করলো। আমি তখন মনে মনে শুধু প্রার্থনা করছিলাম কেউ যেন এই দৃশ্যটা না দেখে। কিন্তু তার সেই অপ্রত্যাশিত উপস্থিতি, সেই দৃষ্টি আর সেই প্রাণবন্ত হাসি আমার মনে এক কোণে এক ধরনের অদ্ভুত অনুভূতির জন্ম দিল। কিছু সময়ের জন্য হলেও আমার নিঃসঙ্গতাকে যেন সে স্পর্শ করছিল। দীর্ঘ সময় ধরে সে হাসছিল, আর আমি বোকার মতো তার হাসির দিকে তাকিয়ে রইলাম। তার হাসির মধ্যে যেন এক ধরনের মায়া ছিল, যা আমাকে আরও লজ্জিত করে তুলছিল। হাসি থামানোর জন্য কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি সে সাহস বা শব্দ খুঁজে পাচ্ছিলাম না। তার হাসি থামতেই সে একে একে আমাকে চোখে চোখ রেখে বলল, তুমি তো একেবারে কনফিউজড হয়ে গেছো, হ্যাঁ?
আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু তার কথাগুলো শুনে লজ্জার চাপে আরও এক ধাপ এগিয়ে ডুবে যাচ্ছিলাম। সে হাসিমুখে একটু থেমে তারপর বলতে লাগলো, সরি, আমি আসলে প্রায়ই লক্ষ্য করি তুমি একা একা দাঁড়িয়ে থাকো, কারোর সাথে মিশো না। এই শহরে কি তুমি একেবারে নতুন? আমি হালকা করে মাথা চুকিয়ে হ্যাঁ বললাম। সে আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকালো, আর তারপর একটুখানি হাসি দিয়ে বলল, তুমি বোবা নাকি, কথা বলতে পারো না? তার প্রশ্নে আমার লজ্জার মাত্রা আরও বেড়ে গেল, কিন্তু তার সরলতা এবং মুচকি হাসি আমাকে একটু শান্তি দেয়, যেন কিছুটা ভাঙলো সেই চুপচাপ অস্বস্তি। আচমকা আমার ফোনে একটা কল এলো। মেয়েটার কাছ থেকে ইশারায় একটু সময় চেয়ে নিলাম। নাম্বারটা অপরিচিত ছিল, তবে কৌতূহলবশত কলটা ধরলাম। অপর পাশ থেকে ভেসে এলো এক মিষ্টি মেলি কণ্ঠ। নরম মধুর স্বরে সে বলল, আসসালামু আলাইকুম। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কণ্ঠটা যেন কোথাও শোনা মনে হলো, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। হৃদয়ে অদ্ভুত একটা উত্তেজনা বয়ে গেল। কেউ কি আমায় এমনভাবে সালাম দিয়েছে আগে? আমি তাকে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি সালামের উত্তর দেওয়ার পর অপর প্রান্ত থেকে আর কোনো শব্দ ভেসে আসেনি। সেই অদ্ভুত নীরবতা যেন মনের মধ্যে এক অজানা জটিলতা সৃষ্টি করলো। কে হতে পারে সে? অদ্ভুতভাবে ভাবনায় ডুবে গেলাম। এতক্ষণ কিছু বলছিল না, তাই আমি নিজেই প্রশ্ন করলাম, কে আপনি? চিনলাম না তো। সে তার নীরবতা ভেঙে এরপর উত্তর দিল, তুমি রফিক না? শব্দটা শুনে হৃদয়ে একটু ক্ষোভের অনুভূতি জাগল, কিন্তু নিজেকে সামলে ক্ষণিক পর আহত স্বরে বললাম, না, আমি মামুন। সে যেন আরও গভীরভাবে আহত করে উত্তর দিল, ও সরি ভাইয়া, তাহলে এটি রং নাম্বার। আসলে আমি আমার বন্ধু রফিককে ফোন করতে চেয়েছিলাম। সকালে তার নাম্বারটা মুখস্থ করে এনেছিলাম, কিন্তু কিছু সংখ্যা ভুলবশে আপনাকে কল দিয়ে দিয়েছি। আশা করি আমি আপনাকে কোনো অশান্তিতে ফেলিনি। তারপরে আবারও সরি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সে ফোনটি কেটে দিল। আমি তখন ভাবতে লাগলাম, হয়তো এই মিষ্টি কণ্ঠটি সাদিয়ারই হবে, কারণ সাদিয়ার প্রতিছবি আমার মনের মধ্যে এত সময় ধরে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যে যে কোনো বোরকাওয়ালি মেয়েকেই আমার চোখে সাদিয়া মনে হচ্ছিল। আর এখন এই রং নাম্বারের মেয়েটিকেও মনে হলো যেন সাদিয়া। তবে কি এটা শুধু একটা ভুল কল ছিল? কিছুটা হতাশ হয়ে চুপচাপ ফোনের স্ক্রিনে তাকিয়ে রইলাম, যেন পুরো ঘটনাটির ঘিরাত বের করার জন্য চেষ্টা করছি। সেই মিষ্টি কণ্ঠ, তার কোমল ভাষা, এমন মনে হচ্ছিল যেন এটি কোনো পরিচিত মানুষের কল, না হয় এমন এক অদৃশ্য সত্তা যাকে আমি চিনি। কিন্তু সাদিয়া কেন তাকে মনে হচ্ছিল? না হয় এই কলটি কেবল এক অবান্তর ভুল, যেখানে মনের কোনো অঘাত কণা আমার অনুভূতিকে বিভ্রান্ত করেছে। আমার সমস্ত চিন্তা ভেঙে দিয়ে হঠাৎ সেই মেয়েটার সামনে এসে দাঁড়ালো। এক চমকপ্রদ মায়াবী হাসি দিয়ে মিষ্টি কণ্ঠে মেয়েটি জিজ্ঞেস করলো, কে কল দিয়েছিল? গার্লফ্রেন্ড? তার এই সরল উঁচু চিন্তার প্রশ্নে আমি এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম। একদিকে যেন অস্বস্তি আর অন্যদিকে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভব করলাম। আমি কিছুটা লজ্জিত হয়ে অগোচরে একটু নিচু হয়ে বললাম, না না, এটা একটি রং নাম্বার ছিল। মেয়েটা এবার কৌতূহলে ভরা হাসি দিয়ে বলে উঠল, ওহ, মেয়ে ছিল নাকি ছেলে? এখনও কিছুটা অবাক হয়ে গেলাম, মেয়েটা কেন এসব প্রশ্ন করছে। কিছুটা দ্বিধাগত হয়ে বললাম, মেয়ে ছিল। সে আরও একটু রোমান্টিক হাসি নিয়ে চোখ মিটমিট করে ঠাট্টা করে বলল, তাহলে এখন থেকে রোজ রোজ মেয়েটাকে কল করবে, ঠিক আছে? আমার কণ্ঠ যেন একটু ঝাপসা হয়ে গেল। আমি কিছুটা তোতলানো স্বরে প্রশ্ন করলাম, কেন? সে তখন আরও মিষ্টি কণ্ঠে উত্তর দিল, কেন আবার? মেয়েটাকে ইমপ্রেস করতে হবে না? আমি একটুখানি হেসে আবারও বললাম, প্রয়োজন নেই, একা আছি, বেশ আছি। আর মেয়েটা হয়তো তার বয়ফ্রেন্ডকেই কল করেছিল। সে হাসতে হাসতে বলল, বোকা নাকি? সে কথা সে তোমাকে বলেছে? আর বয়ফ্রেন্ডের নাম্বার কেউ ভুল করে? হয়তো নতুন প্রেম হয়েছে আর আজই নাম্বার এনেছে, মুখস্থ করে এনেছিল, তাই হয়তো ভুল নাম্বার বসিয়ে আমাকে কল দিয়েছিল। সে হাসি দেখে আবার একটা স্নিগ্ধ হাসি দিয়ে পড়ল। পকেটে টাকা আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জবাব দিলাম, কেন? আছে কিনা সেটা বলো। আছে। চলো ঝালমুড়ি খাওয়াইবা। খালি মুখে কথা বলার মাঝে কোনো রোমান্টিকতা নাই।
মনে মনে ভাবলাম, ও আচ্ছা, এতক্ষণ ধরে ঝালমুড়ি খাওয়ার অদ্ভুত কৌশলে আমাকে মক্কেল বানানোর চেষ্টা। কিন্তু তার চোখের মায়া, তার হাসি সব কিছু যেন মনকে দোলন দিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম কোনোভাবেই আমি তার পরিকল্পনাকে অস্বীকার করতে পারবো না। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। শেষ পর্যন্ত আমি বললাম, ঠিক আছে, চলেন তাহলে। দুজন মিলে ঝালমুড়িওয়ালার কাছে গেলাম। আমি একটু সংকোচ বোধ করছিলাম। গ্রামের ছেলে তো, কখনো মেয়েদের সঙ্গে এভাবে ধুলাধুলি করা, কথা বলার অভ্যাস নেই। প্রেম তো করাই হয়নি, তাও সে একেবারে অপরিচিত। শহরের মেয়েরা হয়তো এমনটাই, তাদের লজ্জাশরম একটু কম থাকে, আর ছেলেদের সঙ্গে বেশ ফ্রি মাইন্ডে চলাফেরা করতে পারে। যাই হোক, ঝালমুড়ি কিনে নিলাম। ঝালমুড়ি মামা আমাদের দুজনকে 2 বিলের ঝালমুড়ি হাতে ধরিয়ে দিলেন। তিনি হাসি মুখে বললেন, ঝালমুড়ি কিন্তু খুব ঝাল, সাবধানে খাইবেন। মেয়েটা মুচকি হেসে বলল। ঝালঝালি সই, ঝালই তো মজা। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তার সাহসী মিষ্টি আচরণে মুগ্ধ হচ্ছিলাম। সে এক নাগারে ঝালমুড়িওয়ালার সাথে সুন্দর সুন্দর কথা বলে যাচ্ছে, আর আমি লজ্জায় মুখ তুলতে পারছি না। মনে হচ্ছিল আমার অবস্থা দেখে হয়তো সে মজা পাচ্ছে। এমন সময় সে মিষ্টি স্বরে জিজ্ঞেস করলো, তো আপনার বাড়িতে কে কে আছেন? আমি মুখ ভর্তি ঝালমুড়ি চিবোতে চিবোতে বললাম, বাবা মা আর ছোট বোন নাদিয়া। সে মুচকি হেসে বলল। ওহ, আপনার নামটা যেন কি? ঠিক তখনই ঝালের তীব্রতা যেন চরমে পৌঁছালো। মুখে হাত দিয়ে তাড়াতাড়ি পড়লাম, উফ মামা, পানি আছে কি? সত্যি ঝালটা একটু বেশি হয়ে গেছে। ঝালের তাপে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মনে হচ্ছিল কান দিয়ে ধোয়া বের হচ্ছে, আর নাক দিয়ে বের হওয়াটা কেবল সময়ের ব্যবধান। ঠান্ডা লেগে থাকা শরীরও যেন এখন আগুনে জ্বলছে। মেয়েটা আমার এমন অসহায়ত্ব অবস্থা দেখে সে হো হো করে হাসতে শুরু করলো। আস্তে আস্তে বলল, এইটুকু ঝালও তুমি সহ্য করতে পারো না? আমি তো রোজ রোজ খাই, এর চেয়েও বেশি ঝাল খেতে আমার কোনো সমস্যাই হয় না। তার কথার সঙ্গে খুনসুটি মিশেছিল। ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, মামাজি, তাড়াতাড়ি পানি দেন তো, না হলে আজকে তার চোখের পানি দিয়ে ঝাল মেটাতে হবে। আমি লজ্জায় একদম চুপ। কথাগুলো শুনে যেন আরও বিব্রত হয়ে পড়লাম। সত্যি ঝালের তীব্রতা যেন কথাও হারিয়ে গেছে। এমন সময় ঝালমুড়িওয়ালা 1 গ্লাস পানি এগিয়ে দিলেন। পানিটা হাতে নিয়ে ডকডক করে পুরো পানিটা গেলে ফেললাম, কিন্তু তাতেও যেন তৃপ্তি হচ্ছিল না। এক সমুদ্র পানি খেলে মনে হয় এ ঝাল কমার নয়, মুখ থেকে আগুন বের হচ্ছিল। তাড়াতাড়ি আরেক গ্লাস পানি চেয়ে নিলাম, সেটাও গিলে ফেললাম এক নিঃশ্বাসে। মেয়েটা এবার আরও মজা পেয়ে হেসে পড়ল। দেখো দেখো, ঝালমুড়ির ঝালে একজন বীর পুরুষ কাবু হয়ে গেল। আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে পড়ল। এই যে বেড়া মানুষ, শোনো, ঝালমুড়ি খাওয়া শুধু মেয়েদের কাজ, বুঝলা? আমি লজ্জায় কেবল মুচকি হাসলাম, কিন্তু ঠোঁটের আগুন যেন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মুখে হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরলাম। সে মিষ্টি গলায় বলল, উফ, এতই যখন কষ্ট, তাহলে ঝালমুড়ির বদলে মিষ্টি কিছু খাওয়া উচিত ছিল, তাই না? আগে বললেই হতো। আমি এবার লজ্জাশরম ভুলে একটু মুচকি হেসে তাকে ফ্ল্যাট করে বললাম, ঝালমুড়ির ঝাল তো কমে যাবে, কিন্তু তোমার কথা ঝাল মিষ্টির মতোই মনে হচ্ছে। টক মিষ্টি, কিন্তু খুব ঝাল। সে হেসে বলল, তাহলে আমার কথাও শুনে পানি খাবে নাকি? তার কথার মিষ্টিতায়, হাসিতে আর খুনসুটিতে পুরো পরিবেশ যেন রঙিন হয়ে উঠল। ঝাল কমেছে কি না জানি না, তবে তার উপস্থিতি যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আমার দিকে একটু মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা, আমাকে এবার যেতে হবে। আমি কিছু বলার আগেই সে কল রিসিভ করে কথা বলতে বলতে পাশের পথ ধরে হেঁটে যেতে লাগলো। তার কণ্ঠস্বর ক্রমেই দূরে মিলিয়ে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ তার সঙ্গে কথা বলেছি, এত হাসি মজা হলো, কিন্তু পরিচয় পর্ব কিংবা বন্ধুত্ব করার কথাটা বলতেই ভুলে গেলাম। মনে হলো যেন কোনো এক অপূর্ণতা থেকে গেল। কিছুক্ষণ সেই পথের দিকে তাকিয়ে থাকলাম, যেদিক দিয়ে সে চলে গেল। মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। একটু মনমারা হয়ে পেছনে ফিরে কলেজের ভেতরে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে বসে থাকলো। তার হাসি, তার কথা আর তার ঝালমুড়ির ঠাট্টাগুলো যেন মনের ভেতরে বারবার ঘোরপাক খাচ্ছিল। মনে মনে ভাবছিলাম আবার কখনো দেখা হবে কি না, নাকি ওই কথাগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে। আসলে আমি সাদিয়াকে নিয়ে এতটাই ভাবনার জগতে হারিয়ে থাকতাম যে আমার চারপাশের মানুষদের উপস্থিতি যেন অনুভবই করতাম না।
এমনকি আমার পাশে যে ক্লাসমেটটা বসতো তার সঙ্গেও খুব একটা কথা হতো না। ভালোভাবে পরিচিত হওয়া তো প্রশ্নই আসে না। আর মেয়ে মানুষের দিকে তো ওভাবে তাকানো বা কথা বলার অভ্যাস আমার কখনোই ছিল না। মফস্বলের ছেলে, তাই এমন কিছু করা আমার কাছে স্বাভাবিক মনে হতো না। বিশেষ করে আমার ক্লাসমেটদের মধ্যে অনেকেই এখনও আমার কাছে অপরিচিত। ক্লাস শুরু হওয়ার 1 মাসের মধ্যে আমি মাত্র 15 দিন ক্লাস করেছি, তাও রেগুলার না। মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম বা সাদিয়াকে নিয়ে ভাবনায় মগ্ন থাকতাম। হয়তো এই কারণেই এখনও আমি আমার আশেপাশের মানুষদের ভালোভাবে চিনতে পারিনি। কলেজ ছুটি হওয়ার পর বাসায় ফিরে এলাম, কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাদিয়াকে নিয়ে আমার চিন্তার মাঝে আজকে সেই মেয়েটির স্মৃতিও ধীরে ধীরে জায়গা করে নিতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ রং নাম্বারে কল দেওয়া মেয়েটির কথা মনে পড়ে গেল। কি হতে পারে সে? মাথার ভেতর চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সে কি সাদিয়া হতে পারে? কিন্তু সাদিয়া তো কখনো এইভাবে কারোর সাথে যোগাযোগ করবে না। ছেলেদের থেকে এমন দূরত্ব বজায় রাখে যে মনে হয় আগুনের মতো ভয় পায়। তার কঠোর পর্দা, তার সংযম, এমন কিছু করার তো প্রশ্নই আসে না। তবু মনের গভীর কৌতূহল আমাকে পেয়ে বসল। সাহস সঞ্চয় করে যে রং নাম্বারে কল দিলাম। এক অদ্ভুত উত্তেজনা আমাকে ঘিরে ধরলো। রিং বাজতে শুরু করলো। কয়েক সেকেন্ড পরেই কলটি রিসিভ হলো। আবার সেই মিষ্টি কণ্ঠ, ঠিক আগের মতোই অপরিচিত এক সুর ভেসে এলো। আসসালামু আলাইকুম। এই শব্দ শুনে মনে হলো সময় যেন থমকে গেছে। বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। গলা শুকিয়ে গেল, তবু আমি নিজেকে সামলে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠটা সত্যি সেই মেয়েটির, যে সকালে ভুল নাম্বারে আমাকে কল করেছিল। কিন্তু কেন যেন মনে হচ্ছিল এর পিছনে কোনো গভীর গল্প লুকানো আছে। মনের মাঝে এক অদ্ভুত উত্তেজনা বয়ে যাচ্ছিল। আমি একটু নরম স্বরে কিছুটা ধীরগতি নিয়ে বললাম, প্রথমে আপনাকে কল দেওয়ার জন্য আমি দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সকালবেলা আপনি আমাকে ভুল নাম্বার দিয়ে কল করেছিলেন এবং তখন থেকে আমার মনের মধ্যে এক অদ্ভুত সংশয় তৈরি হয়েছিল। মনে হচ্ছিল এটা শুধুমাত্র একটা ভুল কল নয়, বরং এই নাম্বারের পেছনে হয়তো আমার খুব পরিচিত কেউ রয়েছে। তখন অপর প্রান্ত থেকে একটু থেমে গিয়ে মেয়েটি কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, আপনার কাছে কেন এমন মনে হলো? আমি একই সাথে বলতে লাগলাম, কারণ আমার মনের মধ্যে একজন বসত করে, যার উপস্থিতি আমি প্রতিদিন অনুভব করি। সে এমন এক মানুষ যার সঙ্গে কখনোই সরাসরি একান্তে কথা বলিনি। ছোটবেলায় বলেছি কিনা তাও স্পষ্ট মনে করতে পারছি না। আমি তাকে দেখেছি, কিন্তু কখনো তার মুখ পলকহীন দৃষ্টিতে পুরোপুরি দেখতে পাইনি, কারণ সে কঠোর পর্দায় ছিল। তার পর্দার প্রতি আমি গভীর সম্মান জানিয়েছি। তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকাতে কখনো সাহস করিনি। শুধু বড় হওয়ার পর একান্তভাবে পলকহীনভাবে দুবার দেখেছি তাকে। একটা ছিল বাজে অভিজ্ঞতার সময়, আর অন্যটা ছিল লুকিয়ে লুকিয়ে। সে এমনভাবে পর্দা করত যে কথা বলার সময় তার মুখের কোণে একটি ওড়না রাখত, যেন তার মিষ্টি কণ্ঠটা কেউ শুনে মুগ্ধ না হয়, যেন তার চোখ কাউকে আকর্ষণ না করে। তবে তার চোখগুলো ছিল যে চোখে তাকালে যেন পুরো পৃথিবী থেমে যায়। ছোট মায়াবী চোখ, যেন হরিণীর মতো। তার দিকে তাকালে মনে হতো সময় থেমে গেছে, পৃথিবীও থেমে গেছে, আর আমি হারিয়ে যাচ্ছি শুধু সেই চোখের গভীরে। সে চোখে এক অদ্ভুত মাধুর্য ছিল, যেন তারা হাজারো গল্প বলছে, কিন্তু কোনো শব্দ ছিল না। মনে হতো তার চোখের মাঝে পুরো একটা অন্য জগৎ লুকিয়ে আছে, যেখানে আমি একাই হারিয়ে যেতে চাই। মেয়েটি তখন যেন আরও বেশি কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, বাবা, তবে তো আপনি প্রেমেই পড়েছেন। তাহলে আমি সেই মেয়ে হয়ে গেছি? আমি ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ, সত্যি বলছি, আমি তাকে খুব মিস করছি। মাঝে মাঝে ভাবি হয়তো সে আমাকে একদিন কল দিতে পারে। একদিন তাকে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে পাওয়ার জন্য আমি নিজেকে বদলে ফেলবো। তাই মনে হয় কোনো একদিন সে হয়তো আমাকে কল দিতে পারে। মেয়েটি একটু হাসলো, তারপর কণ্ঠে মৃদু ঠাট্টা নিয়ে বলল, ও ঠিক আছে, তবে আপনি যা ভাবছেন আমি সেই মেয়ে নই। আমি শিলা। আমি তো কেবল রং নাম্বারের একটি মেয়ে, আপনার প্রেমিকার নাম্বার নই। তার কথা শুনে আমি কিছুটা হতাশ এবং আহত অনুভব করলাম। মনের মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা ও বিষণ্ণতা। তবে আমি চেষ্টা করলাম একটু হাসি মুখে সেটি সামাল দিতে। হালকা একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা,
আপনি যদি সত্যি রং নাম্বার মেয়ে হন তবে আমি দুঃখিত এই গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। কম্বল দিয়ে মুখটা ঢেকে নিলাম। কোলবালিশটা আঁকড়ে ধরে চোখ বন্ধ করলাম যেন কিছুটা শান্তি পেতে পারি। কল্পনার অদৃশ্য জগতে হারিয়ে যেতে চাইছিলাম। মনে হলো খুব দ্রুত ঘুম এসে যাবে, কিন্তু ঘুমটা খুব বেশি সময় ধরে আমাকে ধরতে পারলো না। হঠাৎ ফোনের রিংটোনে আমার ঘুমটা ভেঙে গেল। ঝাপটা চোখে অবচেতন মনে আমি ফোনের দিকে তাকালাম। ফোনের স্ক্রিনে সেই রং নাম্বারের লেখা মিলল। দ্রুত কলটা রিসিভ করলাম আর কণ্ঠে ভেসে আসলো, আসসালামু আলাইকুম। আজ আমার পড়ালেখার শেষ দিন। চারপাশে খুশির আমেজ, কিন্তু হৃদয়ের কোণে বাবা সেই দিনের মুখটা বারবার ভাসছে। সেদিন যেদিন তিনি আমাদের জায়গায় একটা অংশ বিক্রি করে বলেছিলেন, তুই বড় হ, তোর স্বপ্ন পূরণ করতে যা দরকার আমি সব করব। বাবা সেই গভীর ভালোবাসা, মায়ের চোখে অনুপ্রেরণার অশ্রু সব কিছু আমাকে নতুন করে বাসার শক্তি জুগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনার যাত্রা ছিল স্বপ্নের মতো। সেই প্রথম দিনের উত্তেজনা, বন্ধুর সঙ্গে নতুন জীবনের শুরু, আর প্রতিদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করার স্বপ্ন আমাকে টিকিয়ে রেখেছিল। বিশ্ববিদ্যালয় থেকে রাতকতর ডিগ্রি অর্জন করার পর আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। কঠোর পরিশ্রম, অনেক রাত জেগে পড়া আর ফুলের মতো একজন পথ প্রদর্শকের সাহায্যে আমি শেষ পর্যন্ত সফল হই। বিসিএস পরীক্ষার কঠিন প্রতিযোগিতা পেরিয়ে প্রশাসন ক্যাডারে সুযোগ পেলাম। সেই দিনটি আমার জীবনে অন্যতম আনন্দের ছিল। তারপর কর্মজীবনের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে উচ্চ পদে পৌঁছাতে পেরেছি। আজ যখন বাবার চোখে গর্বের ঝিলিক আর মায়ের প্রশান্তির হাসি দেখে মনে হয় এই তো জীবনের আসল সার্থকতা। মায়ের স্বপ্ন ছিল আমি যেন বিসিএস ক্যাডার হই, আর আজ আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। তবে একসময় আমি প্রায় এই পথ থেকে সরে গিয়েছিলাম। স্কুল লাইফে এলাকার সব বাজে বন্ধুদের সাথে মিশে ভাগ্যিস তখন আমার জীবনে সাদিয়া নামক মানুষটা এসেছিল। আবার কলেজে বাজে বন্ধুদের সাথে মিশে পড়াশোনা আর ভবিষ্যতের কথা একদম পুরোপুরি ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস তখন ফুল আমার জীবনে এসেছিল। ফুলের সাথে আমার কথা না হলে হয়তো এই স্বপ্নটি স্বপ্নই থেকে যেত। সে একদিন আমাকে বলেছিল, তোমার বাবা মা এত ত্যাগ করেছেন তোমার জন্য, আর তুমি কিনা তাদের স্বপ্ন নষ্ট করতে চাইছো? একজন ভালো মানুষ হওয়া কি এতই কঠিন? তার সেই কথাগুলো আমাকে বদলে দিল। আজ আমি শুধু নিজের স্বপ্ন নয়, বাবা মায়ের স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে পেরেছি। এই সাফল্যের পেছনে শুধু আমার বাবা মাই নয়, আমার ফুলের অবদানও আমি কখনো ভুলব না। বাবা মায়ের সেই উজ্জ্বল মুখটাই আমার জীবনে সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য। আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমাদের বিজ্ঞানের স্যার শফিকুল ইসলাম একদিন তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে ক্লাসে এলেন। শফিক স্যার ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং বিনয়ী একজন মানুষ। তিনি ভারতের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ভারতে পড়াশোনার সময় তার জীবনে এক রঙিন অধ্যায় শুরু হয়। স্যার একদিন লাইব্রেরিতে পড়তে গিয়েছিলেন, আর সেখানে তার দেখা হয় শিলা নামের এক মিষ্টি মেয়ের সঙ্গে। শিলা ছিল খুবই মেধাবী ও সংস্কৃতিমনা। প্রথম পরিচয়ের দিনই দুজনের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়। লাইব্রেরি টেবিলে বইয়ের পাতা উল্টানোর মাঝে মাঝে দুজনের চোখের ভাষা যেন ধীরে ধীরে কথা বলতে শুরু করে। শিলা একদিন হেসে বলেছিল, আপনার এইদিকে এত মনোযোগ? আমার তো মনে হয় এই বই নয়, আপনি লাইব্রেরির অন্য কিছুতে আগ্রহী। স্যার একটু লজ্জা পেয়ে বলেছিলেন, আপনি যদি লাইব্রেরির আলো হন তাহলে মনোযোগ সরবে কিভাবে? সেই থেকে শুরু। এরপর থেকে প্রতিদিন তাদের কথা আর দেখা হওয়া যেন নিয়মে পরিণত হয়। তারা বই নিয়ে আলোচনা করত, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নিল। 3 বছর ধরে এই সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়। পড়াশোনা শেষ করে রফিক স্যার যখন দেশে ফেরেন, তখনও শিলা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল। শেষ পর্যন্ত তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আর অপেক্ষা নয়। গত সপ্তাহে তারা কাজে অফিসে গিয়ে গোপনে বিয়ে করেন। শিলা ম্যাম এখন থেকে বাংলাদেশেই থাকবেন। আজ ক্লাসে শফিক স্যার যখন শিলা ম্যামকে নিয়ে এলেন, আমরা সবাই মুগ্ধ হয়ে তাদের ভালোবাসার গল্প শুনছিলাম। তাদের চোখে মুখে যে ভালোবাসা ঝিলি ছিল, সেটা আমাদের মনে যেন এক নতুন আশা আর অনুপ্রেরণা জাগিয়ে দিল। শিলা ম্যাম স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছিলেন।
তাকে এমন স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে দেখে আমাদের ক্লাসের মিঠুন, যিনি আমাদের একজন ছাত্র ভাই, সে মজা করে প্রশ্ন করলো, ম্যাম, আপনি তো ভারতীয়, আপনি কি হিন্দিতে কথা বলতে পারেন না? মিঠুনের প্রশ্নে সবাই হকচকিয়ে গেল, কিন্তু শিলা ম্যাম মিটি মিটি হাসলেন এবং তার হাস্যজ্জ্বল মুখে বললেন, কেন পারবো না? আমি তো হিন্দিতেই বেশি কথা বলতাম। আমাদের পরিবারের সবাই হিন্দি ভাষায় কথা বলে, কারণ আমাদের বাড়ি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলা। সেখানকার প্রধান ভাষাই তো হিন্দি। তবে তোমাদের স্যারের সাথে পরিচয় হওয়ার পর আমি বাংলায় বেশি কথা বলতেই শুরু করেছি। ম্যামের এই উত্তর আমাদের সবাইকে একটু হাসির উপলক্ষে করে দিল, কিন্তু সবার মধ্যে একটা প্রশংসা ছিল তার ভাষাগত দক্ষতার প্রতি। কিন্তু মিঠুন যেন সন্তুষ্ট হতে পারছিল না। একটু দুষ্টু হাসি দিয়ে সে আবার বলল, ম্যাম, যদি কিছু মনে না করেন, ছোট্ট একটা আবদার করতে পারি? শিলা ম্যাম চোখ মেলে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। নিশ্চয়ই, বলো কি চাও। এদিকে শোভি স্যার, যিনি এ পর্যন্ত নিঃশব্দ ছিলেন, আমাদের পাগলামি দেখতে দেখতে মিটি মিটি হাসছিলেন। হঠাৎ মিঠুন এমন কিছু বলল যা পুরো ক্লাসকেই বিস্মিত করলো। ম্যাম, আমরা আপনার মুখ থেকে একবার হিন্দি বক্তব্য শুনতে চাই। মিঠুনের অনুরোধ শুনে ম্যামের হাসি ধীরে ধীরে গভীর হয়ে উঠল। মুহূর্তখানেক নীরব থেকে তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, তোমার আবদারটা মঞ্জুর করতে পারি, তবে একটা শর্তে। আর সেটা হলো, আমি হিন্দিতে কোনো বক্তব্য দিতে পারবো না। কেউ যদি আমার সঙ্গে হিন্দিতে কথা বলতে পারে তবে আমি বলবো। ম্যামের এই কথাগুলো যেন এক ধরনের চ্যালেঞ্জ। পুরো ক্লাস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সবাই জানতো হিন্দিতে টুকটাক কথা বলা যায়, কিন্তু শিলা ম্যামের সম্মুখে কথা বলার সাহস করা সহজ নয়। ক্লাসে নীরবতা ভেঙে ম্যাম তার মৃদু মোলায়েম কণ্ঠে প্রশ্ন করলেন, তাহলে কেউ কি সাহস করবে না? ম্যামের চাহনিতে যেন রহস্য আর মাধুর্যের মিশেল ছিল। সেই মুহূর্তে সাহস সঞ্চয় করে আমি উঠে দাঁড়ালাম। আমার এভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে ক্লাসের সবাই বিস্ময়ে নিস্তব্ধ হয়ে গেল। তাদের চোখে একটাই প্রশ্ন, আমি কি সত্যি ম্যামের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি? ম্যাম আমার দিকে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তাকালেন, তারপর বললেন, তুমি কি সত্যিই পারবে? আমি বুকের মাঝে সাহস সঞ্চয় করে বললাম, ম্যাম, জানি না আপনার মতো গুছিয়ে বলতে পারবো কি না, তবে যতটুকু পারি চেষ্টা করব ভালোভাবেই বলার। শিলা ম্যাম তখন হিন্দিতে কথা বলা শুরু করলেন। উপস্থিত সবাই ম্যাম আর আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকলো। তোমারা ঘর কাহা হ্যাঁ? আমি বললাম, "আহ, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ি এলাকার একটি গ্রাম বিলাইছড়ি, যা খাগড়াছড়ি জেলার মধ্যে অবস্থিত। খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগের একটি পাহাড়ি জেলা, যেখানে পাহাড়ে সমৃদ্ধ ও বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সেখানে আমাদের বাড়ি। ম্যাম যেন অবাক হলেন আমাকে হিন্দিতে কথা বলতে দেখে। হাসি মাখা মুখে বললেন, तुम्हारा परिवार में कितना सदस्य है? আমি সহ 4 জন, বাবা মা, আমি আর ছোট বোন নাদিয়া। এইটুকু বলার পর ম্যাম আরও কিছু প্রশ্ন করলেন এবং আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রতিটি প্রশ্ন যেন আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল। ম্যাম আর স্যার সহ ক্লাসের সবাই আমাদের দিকে এভাবে হিন্দিতে বলতে দেখে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের চোখে যেন কিছুটা সম্মান আর কিছুটা অবাক ভাব ছিল। সেদিন ক্লাস শেষে সবাই হাততালি দিয়ে আমাকে বাহবা জানালো, যেন এক অভূতপূর্ব মুহূর্ত, যেখানে আমি নিজেকে একটা নতুন রূপে আবিষ্কার করেছিলাম। সেই মুহূর্তে ম্যাম তার মিষ্টি হাসি নিয়ে খুশি হয়ে আমাকে একটি কলম উপহার দিয়েছিলেন। কলমটি যেন শুধু একটি উপহারই ছিল না, বরং আমার সাহস, আমার প্রয়াস আর শিলা ম্যামের কাছ থেকে পাওয়া এক বিশেষ ভালোবাসার চিহ্ন ছিল। হিন্দি ভাষায় কিছুটা ভুল থাকতেই পারে, কারণ আমি হিন্দি জানি না। ক্লাস শেষে হঠাৎ দেখা হয়ে গেল প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কা সেই মিষ্টি মুখ, যার সাথে ঝালমুড়ি খাওয়ার পর কোনো কথাই হয়নি। সেদিন ঝালমুড়ি খেয়ে চলে যাওয়ার পর আমাদের মাঝে ছিল এক অদৃশ্য দূরত্ব, যেন সময়ের কুয়াশায় হারিয়ে গেছে আমাদের যোগাযোগ। কিন্তু এক সপ্তাহ পর যখন তার সাথে আবার দেখা হলো, মনে হলো যেন সময়টাই ঘুরে ফিরে আমাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা করেছে। প্রিয়াঙ্কা যখন চলে যাচ্ছিল, ফোনে যে ব্যক্তির সাথে কথা বলছিল সে ছিল তার বয়ফ্রেন্ড আসিফ। সেদিন তাদের মধ্যে এমন তিক্ততার সৃষ্টি হলো যে তাদের সম্পর্কের মায়া ভেঙে গিয়ে এক যন্ত্রণা ভরা বেকআপের জন্ম দিল। প্রিয়াঙ্কা সেদিন থেকে পুরো এক সপ্তাহ একা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে কাটিয়েছে। তবে
যখন 1 সপ্তাহ পর আমাদের পুনরায় দেখা হলো, তখন আমি তার চোখে আর সেই নিস্তব্ধ বিষণ্ণতা দেখতে পেলাম না। সে যেন নতুন করে শ্বাস নিতে শিখেছে। তার মুখে এক ধরনের শান্তির ছায়া ছিল। আমরা একে অপরকে ভালো করে জানলাম, পরিচিত হলাম। তার মনে যখন যতটুকু দুঃখ ছিল তা আমি শুনলাম। সে আমাকে তার জীবনের সব রুদ্ধ কোণ খুলে বলল, আর আমি অনুভব করলাম এক অজানা বন্ধুত্বের মায়াজালে আমরা জড়িয়ে যাচ্ছি। সেই দিন থেকে সে শুধু আমার ভালো বন্ধুই নয়, বরং আমার সবচেয়ে নির্ভরযোগ্য বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল। যে বন্ধু কিনা জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ায়। প্রিয়াঙ্কা আমাকে মিষ্টি হাসি দিয়ে বলল, কিরে, আজকে তো ক্লাসে একদম ফাটিয়ে দিলি। কয়টা মেয়ে ক্রাশ খেয়েছে তোর উপর বলতো? আমি তার কথায় মুচকি এসে বললাম, পাগল হইছস? আমার উপর মেয়েগুলো ক্রাশ খাবে? তাদের তো খেয়ে দেওয়ার কাজ নেই। তবে তুই খেয়েছিস কিনা সেটা বল। সে মুখে ভেঙচি কেটে বলল, তোর মতো এমন ভুঁইফোড় ছেলের উপর ক্রাশ খাওয়ার চাইতে আমি কুত্তার কামড় খাওয়াকেই বেশি পছন্দ করি। আর বেশি ভাব নিস না, এরকম 2-4টা হিন্দি কথা তো আমরা সবাই বলতে পারি। আমি মুচকেছে তাকে আরও খোঁচা দিয়ে বললাম, জানি না কেন। সে কিছুটা তাচ্ছিল্যপূর্ণভাবে বলল, ভাবলাম কেউ না কেউ তো দাঁড়াবে, তাই দাঁড়ায়নি। ন্যাকা, পারস না যে সেটা বল। সে খানিকটা খেপে গিয়ে বলল, আচ্ছা, তুই পারলি কিভাবে? তোকে তো কখনো হিন্দি পড়তে দেখিনি। তোর কাছে তো হিন্দি শেখার বইও নেই আমার জানা মতে। আমি তাকে একটু চ্যালেঞ্জ জানিয়ে বললাম, বুঝতে হবে, আমি হলাম তামিল হিরো। সারাদিন তামিল মুভি আর হিন্দি ডাবিং দেখতে দেখতে হিন্দি বলাটা শিখে ফেলেছি। প্রিয়াঙ্কা কিছুটা অবাক হয়ে বলল, শুধু মুভি দেখে তুই ভাষা শিখে ফেললি? আমিও তো ইংলিশ মুভি দেখি, কিন্তু কই ইংরেজি তো তেমন পারি না। তুই পারবি কেমনে? তুই তো একদম গাধি। প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই চেতে গেল। তার চোখে মুখে রাগে কিরমির করছে, যেন বুদ্ধির কোপটা ঠিক জায়গা মতোই মেরেছি। সে রেগে আগুন স্বরে বলল, শোন, এই ভর দুপুরবেলায় আমার হাতে মার খাস না। সর ভাই, এখান থেকে চলে যা। এই আইসে আমার মেধাবী ছাত্র 2-4টা হিন্দি বলে নিজেকে মহাপণ্ডিত ভাবতে শুরু করেছে। এভাবে আমাদের দুষ্টুমিষ্টি ঝগড়া প্রায় হয়। কখনো আমি তাকে সোজামুখে জবাব দিই, কখনো আবার সে আমার কথায় তেড়ে আসে। তবে এই ঝগড়াগুলোর মাঝে এক ধরনের অদৃশ্য মাধুর্য লুকিয়ে থাকে, যা আমাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে। সবার সামনে যাই বলে না কেন, আমি জানি এইসব খুনসুটির পেছনে একমাত্র প্রিয়াঙ্কি আছে, যে সবসময় আমার পাশে থাকে। সেদিন রাতে রং নাম্বারে সে মেয়েটি কল পেয়ে আমি ঘুম থেকে ধরপড়েই উঠলাম। চোখের পাতায় খুলতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন সব কিছু ঝাপসা। কল রিসিভ করার পর সে সালাম দিল। আমি চোখ মুছতে মুছতে ঘুমানো কণ্ঠে সালামের উত্তর দিলাম। সে খুবই বিনয়ের সাথে বলল, আমি সত্যিই দুঃখিত আপনার ঘুমটি ভেঙে দেওয়ার জন্য। আমি এক ছোট থামলাম, তারপর একটু বিরক্ত হয়ে বললাম, আচ্ছা সমস্যা নেই, আপনি কি কিছু বলতে চান? সে কিছুটা দুঃখিত স্বরে বলল, হ্যাঁ, আসলে আমি আপনাকে কল দিয়েছি এই কথা বলার জন্য যে এই নাম্বারটি আমার আম্মুর। আমি যখন তখন এটি ধরি না। আপনি দয়া করে আর কল দিবেন না কখনো। তার কথা শুনে আমি বেশ বিরক্ত বোধ করলাম, কেননা এই ধরনের অপ্রত্যাশিত ফোনের কথা ভাবতেই পারছিলাম না। এক মুহূর্ত সময় না দিয়ে আমি তড়িঘড়ি করে তার কলটি কেটে দিলাম। এরপর নাম্বারটি ব্লক করে দিলাম, যেন আর কখনো এমন বিরক্তিকর অভিজ্ঞতা না হয়। তার 2 দিন পর ঠিক আগের মতো রাতের গভীরে আমি আবার আরেকটি অপরিচিত নাম্বার থেকে কলটা পেলাম। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। ফোনটা হাতে নিয়ে রিসিভ না করেই তড়িঘড়ি কেটে দিলাম। কিন্তু অবাক করা ব্যাপার, সে নাম্বার থেকে আবারও কল এলো। আবার আমি কাটলাম, তবে আবার কল এলো। শেষমেশ অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বিরক্তি নিয়ে কলটা রিসিভ করলাম। গভীর ও রাগান্বিত কণ্ঠে বললাম, কী সমস্যা আপনার ভাই? বারবার কল দিয়ে বিরক্ত করছেন কেন? আপনার সাহস হয় কীভাবে এত রাতে কল দিয়ে বিরক্ত করার? অপর প্রান্ত থেকে ভেসে হলো এক স্নিগ্ধ কণ্ঠস্বর। আমি ভাই নই, বোন হই। কথাটি শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর কিছু একটা কাঁপলো। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, কি আপনি? অপর প্রান্ত থেকে আসলো নরম স্বরে উত্তর, আমি আপনার খালাতো বোন সাদিয়া। আর কেমন আছেন ভাইয়া? শুনে আমি একদম বাকরুদ্ধ, যেন শরীরে প্রতিটি রক্তকণা উথাল পাতাল করছে। অবিশ্বাস আর উত্তেজনার মিশনে বললাম, সত্যি কি সাদিয়া, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? সে মিষ্টি এসে বলল, হ্যাঁ ভাইয়া, সত্যি আমি। এটা কোনো স্বপ্ন নয়। বিশ্বাস না হলে নিজের গায়ে একটু চিমটি দিয়ে কাটুন। তার কথা শুনে নিজের গায়ে চিমটি কাটলাম। ব্যথায়
মুখ কুচড়ে গেল। তারপর একগাল হেসে বললাম, উফ, তুমি সত্যিই সাদিয়া? তুমি সত্যিই আমাকে কল করেছো? সাদিয়া নরম স্বরে বলল, ইস, আর কতবার বলবো? হ্যাঁ ভাইয়া, আমি সাদিয়া, আর আমিই কল করেছি। আমি কল দিয়েছিলাম বলে আপনি চমকে গেলেন নাকি? তার কথাগুলো শুনে আমার ভেতরে এক রঙিন ঝড় শুরু হলো। আবেগে উত্তেজনায় বললাম, সাদিয়া, জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে এত ভালোবাসি যে সেটা প্রকাশ করা সম্ভব নয়। আকাশের তারা, সাগরের ঢেউ, সব কিছু তোমার ভালোবাসার কাছে ছোট মনে হয়। তুমি আমার জীবনের আলো, আমার হৃদয়ের একমাত্র অধিকারিণী। আমি তোমাকে সীমাহীন ভালোবাসি। অপর প্রান্তে সাদিয়া কিছুক্ষণ নীরব রইল। তারপর হঠাৎ করে একদম হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাইয়া, সরি, মাফ করে দিবেন। আমি আসলে মজা করছিলাম। আমি কোনো সাদিয়া না। আমি সেই রং নাম্বারের মেয়েটি যাকে আপনি গতকাল ব্লক করেছিলেন। আপনি আমাকে ব্লক করেছিলেন বিধায় আমি আপনার উপরে প্রতিশোধ নিলাম। আমার মুখ থেকে যেন সব কথা হারিয়ে গেল। হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। ফোনটা হাত থেকে নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর রাগে গজগজ করতে 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 বললাম, ফাজলামোর জায়গা পান না আপনি? আপনার এত সাহস হয় কীভাবে ইমোশন নিয়ে মজা করার? আর যদি কোনোদিন আবার কল করেন তখন কি হবে তা আর কিছু বললাম না। রাগের মাথায় কলটা কেটে দিয়ে সাথে সাথে ওই নাম্বারেও ব্লক করে দিলাম। এরপর থেকে সেই মেয়েটি আর কখনো কল দেয়নি। কলেজের প্রায় 3 মাস পেরিয়ে যাওয়ার পর আমার অনেক বন্ধু হয়ে গেল। প্রথমে মনে হয়েছিল নতুন বন্ধু বানানো একটা কঠিন কাজ, কিন্তু আস্তে আস্তে আমি সেই সব বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম, যারা বরাবরই কিছু না কিছু অদ্ভুত কর্মকাণ্ডে জড়িত ছিল। আমার সহপাঠীদের সাথে তখন আমি খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম, তবে তাদের মধ্যে কয়েকজন ছিল যারা ভুল পথে চলতে অভ্যস্ত। এদের মধ্যে একসময় আমি হারিয়ে যেতে লাগলাম। প্রিয়াঙ্কা ছিল আমার জীবনের সেরা বন্ধু, কিন্তু তার সঙ্গেও সময় কাটানোর পরিবর্তে আমি বেশি সময় কাটাতে শুরু করলাম সেই সব বন্ধুদের সাথে যারা আমাকে নেশার দিকে ঠেলে দিয়েছিল। শুরুতে একটু একটু করে একদম সহজভাবে নেশার জগতে প্রবেশ, প্রথমে মজা, তারপর আস্তে আস্তে আমার পুরো জীবনটাই বদলে যেতে লাগলো। বাবার কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায় করতাম, প্রতিবার নতুন কিছু চেয়ে নিতাম। বাবা মায়া আর ভালোবাসার কারণে তাকে বিশ্বাস করাতে পারছিলাম না। তবে বাবা আমার আচরণের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিলেন। তিনি বুঝতে পারলেন আমি যে পথে চলছি সেটা একেবারেই সঠিক নয়। ঢাকায় এসে বিষয়টি নিজের চোখে দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিলেন। আমি বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তীব্র রাগে তাকে অপমান করলাম। অবশেষে বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে ঢাকা থেকে বাড়ি নিয়ে যাওয়ার। রাগান্বিত স্বরে তিনি বললেন, ততদিন পর্যন্ত তোমার পড়ালেখা, খরচ সব কিছু বন্ধ থাকবে, যতদিন না তুমি এই বাজে কাজগুলো ছাড়বে এবং স্বভাব পরিবর্তন করবে। বাড়িতে এসে নিজের রাগ আরও বেড়ে গেল। এবার নতুন করে আবার এলাকার বাজে পোলাবানদের সাথে মিশতে শুরু করলাম। আবার এই আচরণের কারণে আম্মু প্রায় কাঁদতেন, তবে আমার তাতে কোনো ফরকা পর্যন্ত পড়তো না। শহর থেকে আসার পর আমার কথাবার্তা, আচরণ সব কিছুই এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। বাবা মাকেও অসম্মান করতেও একটুও পিছুপা হতাম না। কখনই তাদের সাথে সহানুভূতির কথা বলতাম না, বরং তাদের সাথে প্রায়ই তর্ক করতাম। আমার বেয়াদবি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তাতে কোনো অনুশোচনাও ছিল না। বাবা সবসময় আমার উপর তার তেজ দেখাতেন, আর খাবারের সময়ও আমাকে সেই নেশাখোর মাস্তানদের কথা মনে করিয়ে দিতেন। মাঝে মাঝে গালি দিতেন, তবে আমি কোনো কিছুরই গুরুত্ব দিতাম না। একদিন একদম রাগের মাথায় বাড়ি থেকে 1000 টাকা নিয়ে ঢাকা চলে গেলাম বন্ধুদের কাছে, যাতে বাবা কোনোভাবেই আমাকে খুঁজে না পান। ঢাকা গিয়ে নিজেকে পুরোপুরি আড়াল করে রেখেছিলাম। ঢাকাতেই একটা কোম্পানিতে চাকরি নিলাম, তবে এক অদ্ভুত দণ্ডে ভুগছিলাম যে নেশার কারণে বাবা আমার সাথে এমন কঠোর হয়েছেন। সেই নেশার জগতে আবার ফিরলাম, আবার সেই পুরনো বাজে বন্ধুদের সঙ্গী হলাম। একবার ভুল পথে পা দিয়েছি, আর একবার যেন ভুলটা আরও গভীরে চলে গেল। নেশার সেই অন্ধকার জগতে আবার পা রাখলাম, যেন আমার সঠিক পথ খুঁজে পাওয়ার কোনো আশা আর বাকি নেই। প্রিয়াঙ্কার সাথেও আমার সম্পর্কে একদম ভেঙে গিয়েছিল। আমি যতটা নেশা আর বাজে বন্ধুর সাথে করতাম, সে ততটাই আমাকে সাবধান করার চেষ্টা করতো। সে দেখতো আমি কিভাবে বদলে যাচ্ছি, কিন্তু তার কথায় আমি একটুও কানপাত করতাম না। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি তার দেয়া কোনো উপদেশই মানতাম না, বরং তার কথায় বিরক্ত হয়ে তাকে উপেক্ষা করতে শুরু করলাম। সে যখন আমাকে সঠিক পথে ফিরতে বলল,
তখন আমার মনে হতো সে শুধু এক ধরনের বাবু হয়ে যাচ্ছে। তার জ্ঞান গর্ব কথাগুলো আমাকে আঘাত করত, কারণ আমি নিজের ভ্রান্ত পথে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে অন্যদের ভালোবাসা আর সহানুভূতি আমার কাছে অপছন্দ হয়ে উঠেছিল। এভাবে প্রিয়াঙ্কা একসময় যোগাযোগ বন্ধ করে দেয়, আর আমি সেই আগের মতোই নিজের মতো পথ চলতে থাকি, একেবারে একা। নেশার জগতে হারিয়ে গিয়ে আমি সেই সাদিয়াকে ভুলে গিয়েছিলাম, যে সাদিয়াকে প্রতি রাতে কল্পনায় না দেখলে আমার ঘুমই হতো না। ধানবন্ডি লেকের পাড়ে বসে এক মনে বিড়ি টানছি, মাথায় হাজারো চিন্তা, অথচ কোনো দিকেই সুরাহা নেই। জীবনটা যেন ধোয়ার মতোই গুটিয়ে গিয়েছে। হঠাৎ শুনি পরিচিত এক কণ্ঠ। মামুন, চমকটে তাকালাম, দেখলাম প্রিয়াঙ্কা। তার মুখে একজনের কঠিন অভিমান কিছুটা হকচকে গেলেও ভাবলেশীনভাবে বললাম, তুই এখানে কেন? বান্ধবীর সঙ্গে এসেছি। সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে, আর আমি একা বসেছিলাম। হঠাৎ তোর দিকে চোখ পড়লো, ভাবলাম তোর কাছে যাই। আচ্ছা। ছোট উত্তর দিয়ে আমি চুপ করে গেলাম। আমার নির্লিপ্ততা দেখে সে নিজেই আবার কথা বলতে শুরু করলো। এখন তুই কি করিস? কলেজ তো মনে হয় অনেক আগেই বাদ দিয়েছিস। হ্যাঁ, কলেজ বাদ দিয়েছি, এখন একটা কোম্পানিতে কাজ করি। আর কিছু করিস না? তার প্রশ্নে একটা খোঁচা লুকানো ছিল। বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ করি। যে নেশার জন্য সব ছেড়েছি, সেই নেশাই তো ডুবে আছি। প্রিয়াঙ্কা আমার কথায় হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুই কি জানিস তোর কি অবস্থা হয়েছে? এসব করতে তোর লজ্জা করে না? আমি হাসলাম, তিক্ত এক হাসি। তারপর বললাম, না, করে না। তোর যদি এতই খারাপ লাগে তবে তুই এখানে কেন? ভাগ এখান থেকে। আমার এমন কথা শুনে তার চোখটা ভিজে উঠল। সে কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো, যার সময় শুধু একবার পেছনে ফিরে তাকালো। তার চোখে আঘাতের ছাপ। আমি নির্বিকার। তবে তার চলে যাওয়ার পর কিছুক্ষণ লেকের পানিতে তাকিয়ে রইলাম। কোথায় যেন একটা শূন্যতা ঘিরে ধরলো, তবে আমি সেটাকে উপেক্ষা করলাম। বাড়ি থেকে আম্মু ফোন দিচ্ছিলেন, কিন্তু আমি প্রতিবারের মতো এবারও কেটে দিলাম। কণ্ঠ শুনলে যেন ভিতরটা ভেঙে যেত, তাই দূরত্বটাই বেছে নিলাম। রাত তো এখন 12:49। গভীর ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু একটা অচেনা নাম্বার থেকে বারবার কল আসতে থাকলো। প্রথমে এড়িয়ে গেল, ক্রমাগত রিংটোন আমার মাথার ভেতর প্রতিধ্বনি তুলতে লাগলো। শেষমেশ বিরক্ত হয়ে ফোনটা তুলে ধরলাম। চোখ আধ বোঝা আর কণ্ঠ রাগে ভারী। বললাম, কে ভাই? এত রাতে বারবার কল দিয়ে বিরক্ত করছেন কেন? সময় নেই বুঝি? রাত একটায় কারোর সঙ্গে প্রেমালাপ করতে গিয়ে বলে আমাকে কল দিয়ে ফেলেছেন? অপর প্রান্ত থেকে হালকা হাসি শোনা গেল, তারপর মেলি কণ্ঠে রসিকতা মিশ্রিত স্বরে ভেসে এলো, না ভাইয়া, অন্য কারোর সঙ্গে নয়, আপনার সঙ্গেই পীড়িত করার জন্য কল দিয়েছি। তারপর সে আচমকা জোরে হেসে উঠল। আমি থমকে গেলাম। তখনই মনে হলো এটা সেই রং নাম্বারের মেয়েটি, যাকে 6-7 মাস আগে ব্লক করেছিলাম, যার কল আমাকে টানা 2 দিন বিরক্ত করেছিল। রাগা সামলাতে পারলাম না, কোনো কথার জবাব না দিয়ে কলটা কেটে দিলাম। তারপর আগে ফোনটা বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু ঘুম আর আসছিল না। মনের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। কেন যেন মনে হচ্ছিল এই মেয়েটা আসলে কে, আর সে কেনই বা আমাকে কল করলো? আসলে কি সেই রং নাম্বারের মেয়েটি? অবশেষে কৌতূহল আর সামলাতে না পেরে ফোনটা অন করলাম, আর কোনো চিন্তা না করেই তার নাম্বারের নিচ থেকেই একটা কল করলাম। কয়েক সেকেন্ড ধরে রিং বাজার পর অপর প্রান্ত থেকে কলটি রিসিভ হলো। মেয়েটির কণ্ঠে মিষ্টি রসিকতার সুর ভেসে এলো। কি মহারাজ, রাগ কমলো এবার? আমি চমকে গিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে মহারাজা? আমি? হ্যাঁ, আপনি? আমি আবার মহারাজা হলাম কবে? যার বর্তমানে নুন আনতে পান্তা পোড়ায় সে আবার মহারাজা? বলেই একটু তিরস্কারের স্বরে বললাম। আপনি হাসালেন। আপনি আমার মহারাজ, শুধু আমার। তার কথায় যেন একটু থমকে গেলাম। সুরটা মিষ্টি হলো, এতে যেন এক ধরনের দাবি লুকানো। তবু বিরক্ত ধরে রেখে বললাম, আরে থামেন আপা, এসব ফালতু কথা বাদ দিয়ে বলুন তো, আমি কিন্তু আপনাকে কল করেছি শুধু এটা জানার জন্য যে আপনি আসলে কে। মেয়েটি তখন যেন একটু নাটকীয় ভঙ্গিতে হেসে বলল। আমি তো আপনার এক মুহূর্ত থেমে আবার বলল, আপনার ভালোবাসা। আমি চোখ কপালে তুলে বললাম, ভালোবাসা? এসব নাটকীয় কথা বাদ দিয়ে বলুন তো আপনার নাম কি? মেয়েটি হেসে উত্তর দিল, নাম জেনে কি করবেন? নাম জানার চেয়ে আমাকে বুঝতে চেষ্টা করুন। নাম তো কোনো পরিচয় নয়। আমি
আপনাকে সেই পরিচয়ের খোঁজ দিতে এসেছি। তার এই উত্তর শুনে আমি যেন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম। মনে হলো এই মেয়ে আর 5টা রং নাম্বারের মেয়ের মতো নয়, কিন্তু তারপরও জেদ করে বললাম, শোনেন, যদি এখনই আপনার নাম না বলেন আমি আপনার নাম্বার ব্লক করে দেব। অপর প্রান্ত থেকে মেয়েটি মুচকি হাসি ছলে বলল, আমি তো আপনার স্বপ্নের রানী। আমি অবাক হয়ে পড়লাম। স্বপ্নের রানী? তুমি আবার কোথা থেকে আসলা? আমার স্বপ্ন তো এখন আর দেখা হয় না। সে হাসতে হাসতে বলল, স্বপ্ন দেখা ভুলে গেছেন নাকি স্বপ্ন দেখার মানুষটা বদলে ফেলেছেন? আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুমি আসলে কে? এতদিন পর হঠাৎ এই গভীর রাতে আমাকে কল করার কারণ কি? মেয়েটি হেসে বলল, কারণ আমি জানি এই সময়টাতে আপনার মন অনেক বেশি অস্থির থাকে, আর আমি চাইছিলাম আপনার সেই অস্থিরতার অংশ হতে। আমি যেন আরও কৌতূহলী হয়ে উঠলাম। তুমি আমাকে এত চেনে কিভাবে? আমি তো তোমাকে চিনি না। মেয়েটি একটু থেমে বলল, চিনবেন ভাইয়া, খুব শীঘ্রই চিনবেন। আর সেটা আমার কথা থেকে নয়, আমার কাজ থেকেই। মেয়েটির ধাঁধাময় কথা শুনে আমার মনে যেন অজানা উত্তেজনা আর দুশ্চিন্তা মিশে গেল। তুমি আবারও আমার সঙ্গে খেলছো, তাই না? সে শুধু হাসল এবং বলল, সময় এলেই সব বুঝবেন। আপাতত শুভরাত্রি। এরপর কলটা কেটে গেল, কিন্তু মনটা আর স্থির থাকলো না। যেন এক একটা প্রশ্ন মনের মধ্যে হানা দিতে লাগলো। সে কি আমার সাদিয়া? সেই রাতে আর কোনো কথা হয়নি আমাদের, আর কোনো কলও আসেনি সেই নাম্বার থেকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মনের ভেতরে অস্থিরতা যেন চেপে ধরেছে। কিছুতেই নিজের সংশয় থেকে মুক্তি পাচ্ছি না। কেন জানি মনে হচ্ছিল এটা নিশ্চয়ই সাদিয়া। সে হয়তো আমার সঙ্গে কোনো রোমাঞ্চকর খেলায় মেতে উঠেছে। আমাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না যে সে আসলে কে। সেদিন কাজে যাওয়া হয়নি, সারাদিন শুয়ে বসে কাটালাম। একাধিকবার সেই রং নাম্বারে কল দিলাম, কিন্তু পরিবারই সুইচ অফ দেখাচ্ছিল। 3টা পার হয়ে গেল। সন্ধ্যার পর যখন চারপাশে অন্ধকার নেমে এলো, মনের ভিতরে আরও এক ধরনের শূন্যতা ভর করলো। বারবার কল দিল, একই উত্তর, নাম্বারটি বন্ধ আছে। অনেক চেষ্টাতেও ঘুমাতে পারছিলাম না। খাতা মুড়ি দিয়েও কাজ হলো না। এপাশ ওপাশ করেই সময় কাটছিল। অবশেষে ভাবলাম বারান্দায় গিয়ে বসি, একটা বিড়ি চালাই। ধোঁয়ায় মনে জমে থাকা ভাবনাগুলো হয়তো একটু হালকা হবে। বারান্দায় গিয়ে চেয়ারে বসে বিড়ি ধরালাম। ধোঁয়ার কুণ্ডলি আকাশে মিলিয়ে যেতে লাগলো। ধোঁয়া ছাড়তে ছাড়তে অতীতের স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে সামনে এসে দাঁড়ালো। বিশেষ করে সাদিয়ার কথা। তার সঙ্গে আমার বুঝদার হওয়ার পর প্রথম দেখা, তা খুব বাজেভাবে। আর তারপর তার মধ্যে থাকা আল্লাহর ভয়, তার থেকে পাওয়া তালিমে আমাদের পরিবারের জীবনে আনা পরিবর্তন, সব কিছু যেন একে একে চোখের সামনে ভেসে উঠল। ভাবতে ভাবতে কখন যে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ ফোনের রিংটোন বাজতেই চমকে উঠলাম। দ্রুত ফোনটা হাতে তুলে দেখি সেই রং নাম্বার থেকে কল। মুহূর্তেই বুকের ভেতর ধুকধুকানি বেড়ে গেল। কিছু না ভেবে দ্রুত কল রিসিভ করলাম, তবে কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললাম, কি আপনি? কেন আমার সাথে এই খেলা খেলছেন? আপনি আসলে কে বলুন তো? অপর প্রান্ত থেকে মেয়েলি কণ্ঠ শোনা গেল, তবে এবার কণ্ঠে কোনো রসিকতা ছিল না, বরং অনেকটা গভীর এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমায় বলল, আমি কে হলে আপনি বেশি খুশি হতেন জানতে পারি কি? তার এমন প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে হলো তার কণ্ঠে এমন এক ধরনের মাধুর্য ছিল যা শোনার পর এক অদ্ভুত অনুভূতি যেন সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি যতই চেষ্টা করছিলাম নিজের মনকে শান্ত রাখতে, ততই আরও বেশি জড়িয়ে যাচ্ছিলাম তার মধ্যে। হয়তো এটাই আমার সাদিয়ার, তবে এখন আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। তাই তাকে কিছু বুঝতে না দিয়ে নিজের মনকে কিছুটা শক্ত করে বললাম, আপনাকে আপনাকে আমি সেটা কেন বলবো? কি প্রয়োজনে? কি লাভ আছে এতে? লাভ হলেও হতে পারে। কিভাবে লাভ হবে? আগে বলুন, আমি কে হলে আপনি সবচেয়ে বেশি খুশি হতেন? তখন নিজের অনুভূতিগুলো আর ধরে রাখতে পারলাম না। গভীর শ্বাস নিয়ে একটু না ভেবে সোজাসাপটা বললাম, এই পৃথিবীতে একমাত্র একটি মানুষ আছে যার নাম শুনলেই আমার হৃদয় দ্রুত ধুকভুক করতে থাকে, যার স্মৃতির ছোঁয়ায় প্রতিটি রাত আমার কল্পনায় তাকে খুঁজে পায়, আর সে হলো আমার সাদিয়া। আমার কণ্ঠে এই কথাগুলো বের হওয়ার পর মনে হলো যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু সাদিয়া নামটি ভেসে উঠছে। অপর প্রান্ত থেকে গভীর একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর সে বলল, এত ভালোবাসেন তাকে? আমি এক মুহূর্ত চুপ থেকে হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে বললাম, ভালোবাসি, সীমাহীন ভালোবাসি তাকে। ভালোবাসা শব্দটা হয়তো খুবই ছোট। আমি তাকে এমনভাবে অনুভব করি
যা শব্দে বোঝানো সম্ভব নয়। আকাশের চাঁদ যেমন হাজার তারা ঘিরেও একটি, আমার পৃথিবীতেও সেই একটাই অন্যরকম, অনন্য। আমি হয়তো সমুদ্রের পানি শুকাতে পারবো না, কিন্তু তার চোখে এক ফোঁটা জলও কখনো আসতে দেব না। আমি পাহাড় কেটে ঝর্ণা বানাতে পারবো না, তবে তার জীবনে আনন্দের ঝর্ণা বয়ে দিতে আবার সবটুকু উজাড় করে দেব। তার জন্য আমি শুধু জীবন নয়, আমার অস্তিত্বটাই দিতে প্রস্তুত। এমন ভালোবাসা যা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে। সে প্রায় 1 মিনিট নীরব থাকলো। তার এই নীরবতা যেন আমার বুকের ভেতর অসহনীয় অস্থিরতা তৈরি করেছিল। এরপর খুব গভীর কণ্ঠে বলল, তার জন্য আপনি আর কি করতে পারবেন? আমি গভীর মমতাময় বললাম, আমি তার জন্য আকাশের সব তারাকে এনে দিতে পারবো না, তবে আমার আকাশের একমাত্র তারাটি হয়ে তাকে হৃদয়ের গভীর ভালোবাসায় ঘিরে রাখবো। আমি হয়তো পাহাড় কেটে নদী বয়ে দিতে পারবো না, কিন্তু তার জীবনে এমন এক স্রোত বয়ে দেব যেখানে দুঃখের কণাটিও কখনো ভেসে উঠবে না। তার জন্য আমি কোনো চাঁদ এনে দিতে পারবো না, তবে তাকে এমন ভালোবাসা দেব যা পৃথিবীর চাঁদকেও হালকা মনে হবে। আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম, ঠিক তখনই সে থামিয়ে দিয়ে বলল, এসব করতে হবে না। তার জন্য আপনাকে যা করতে হবে তা অনেক সহজ, কিন্তু অনেক গভীর। আপনাকে পড়ালেখায় ফিরে যেতে হবে। যে বাবা মা আপনার জন্য আপনাকে জন্ম দিয়েছে, তাদের মন জয়ের চেষ্টা করতে হবে। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করতে পারেন। আমার খালার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, তা পূরণ করতে হবে। যেদিন আপনি সেই স্বপ্ন পূরণ করবেন, সেদিন থেকে আপনি শুধু তার। আর যদি তা করতে না পারেন, তবে আমি অন্য কারোর হয়ে যাব। আর এখন থেকেই যদি শুরু করেন, আমি আপনার প্রতীক্ষায় থাকব। আপনার মা বাবা এত ত্যাগ করেছেন কেবলই আপনার জন্য, আর আপনি কিনা তাদের স্বপ্ন নষ্ট করতে চাইছেন। একজন ভালো মানুষ হওয়া কি এত কঠিন? তার কথাগুলো যেন হৃদয়ে ছুরি চালানোর মতো ছিল, কিন্তু একই সঙ্গে আমাকে জাগিয়ে তুলল। এই ভালোবাসা শুধু আবেগ নয়, দায়িত্বের পরিপূর্ণ প্রতিচ্ছবি। আর আমার বুঝতে বাকি রইল না, অপর প্রান্তের মেয়েটি যে আমার সাদিয়া। তার প্রতিটি কথাই সেই পরিচয়ের আবার স্পষ্ট হয়ে উঠেছিল। তবুও যেন নিজের কানে শোনার তীব্র ইচ্ছে থেকে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাদিয়া? অপর প্রান্ত থেকে একটি মিষ্টি হাসির শব্দ এলো। এরপর সে বলল, এখনো বোঝনি পাগল? হ্যাঁ, আমি সাদিয়া। আর রং নাম্বারের সেই মেয়েটিও আমি। প্রথম দিন আম্মুর ফোন দিয়ে কল করেছিলাম, ভয় পাচ্ছিলাম যদি তুমি আবার সেই নাম্বারে কল করো তাহলে ধরা পড়ে যাব। তাই তখনই নিষেধ করেছিলাম। তারপর পরের দিন আব্বুর নাম্বার থেকে কল দিলাম, সেবারও তুমি কল কেটে ব্লক করে দিলে। তখন আর কোনো উপায় ছিল না। অবশেষে আজ নিজের নাম্বার দিয়েই তোমাকে কল করেছি। তার পরিচয় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের ভিতর যেন খুশির জোয়ার বয়ে গেল। আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে আনন্দে তার কথার মাঝে বলে উঠলাম কয়েকশোবার, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সাদিয়া। সাদিয়া, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি এতবার এক নাগারে কথাগুলো বলে ফেললাম যে সাদিয়া ঐশ্বর্যিত হাসিতে ফেটে পড়ল। তার হাসির প্রতিটি শব্দ যেন মধুর সুর হয়ে আমার হৃদয়ের গহীনে বেঁধে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার হাসির শব্দগুলো শুনে আবার মনে হচ্ছিল এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সুর, যা আমি চিরকাল মনে রাখতে চাই। হাসতে হাসতে সাদিয়া হাস্যজল কণ্ঠে বলল, হয়েছে, এবার থামেন, আমি রাখি, ঘুমিয়ে পড়েন, শুভরাত্রি। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না, কখনোই কল রাখবে না। সাদিয়া মুচকে এসে বলল, তাহলে কি আপনার সাথে প্রেম করবো? আমি গাল ফুলিয়ে বললাম, হ্যাঁ, প্রেম করবে। সাদিয়া আবার হাসতে হাসতে বলল, প্রেম তখনই করব যেদিন থেকে আপনি আমার কথাগুলো রাখার চেষ্টা শুরু করবেন। আমার কণ্ঠে একদম ধীরতে এসে গেল। বললাম, আমি কালই বাড়ি গিয়ে আব্বু আমার পায়ে ধরে ক্ষমা চাইব, তারপর নিচে ছাড়ব, পড়াশোনায় মনোযোগী হব, মায়ের স্বপ্ন পূরণ করব, বিসিএস ক্যাডার হব, আর সেই দিনই তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসব। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, দেখা যাক আপনি পারেন কিনা। আমি অপেক্ষা করবো আপনার পরিবর্তনের। আমি হাসি মুখে বললাম, সাদিয়া, আমি তোমাকে একটা নাম দিতে চাই, এখন থেকে সে নামেই ডাকবো। সে কৌতূহল হয়ে বলল, কি নাম দেবে বলো তো শুনি? আমি মুগ্ধ কণ্ঠে বললাম, ফুল। আমি তোমাকে ফুল বলে ডাকবো। সে হেসে বলল, ফুল কেন? আমি কি ফুলের মতো? আমি গভীর মমতায় বললাম, তুমি তো আমার ফুল,
তোমার পুরোটা অস্তিত্বই ফুলের মতো। তুমি সেই ফুল যার কোনো কাঁটা নেই। তুমি এমন এক ফুল যার সৌরভে হৃদয় ভরে যায়। তুমি এমন এক ফুল যা দিয়ে নতুন ভালোবাসার গল্প শুরু করা যায়। আমার কথা থামিয়ে দিয়ে সে বলল, ঠিক আছে, আমি আপনার ফুল হলাম। তবে একটা শর্ত আছে, আমাকে ফুল বলা শুরু করবে সেই দিন থেকে যেদিন থেকে আপনি নিজের জীবন পরিবর্তনের জন্য ভালো পথে পা রাখবেন। আমি হেসে বললাম, ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু করলাম। লাভ ইউ ফুল। এই বলে আমি কল রাখলাম। এরপর নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। বাড়ির পথে রওনা হওয়ার আগে বাড়িওয়ালার ভাড়া টাকা একটা কাগজে মুড়িয়ে রেখে ছোট একটা চিঠি লিখে রেখে দিলাম। বাড়িতে গিয়ে মা বাবার পায়ে পড়ে কেঁদে ফেললাম। অনেকক্ষণ ধরে মনের সব কথা খুলে পড়লাম। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, তুই বড় হ, তোর স্বপ্ন পূরণ করতে যা দরকার হয় আমি সব করব। বাবা সেই কথাগুলো, মায়ের চোখের অশ্রু ভরা দৃষ্টি, সব কিছু যেন আমাকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়ে দিল। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো সেদিন থেকেই। সেদিনের পর থেকে নিজেকে বদলানোর যুদ্ধে লেগে গেলাম। প্রতিদিন পড়াশোনায় এমনভাবে মগ্ন থাকতাম যে সামনে কেউ বসে থাকলেও বসতে পারতাম না। একের পর এক পরীক্ষায় ভালো ফলাফল করে কলেজে নিজের জন্য সুনাম তৈরি করলাম। প্রিয়াঙ্কার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আগের সব ভুলভ্রান্তি ঠিক করে নিলাম। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সংগ্রাম আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করলো। বাকি গল্প তো অষ্টম পর্বেই পড়লেনি। অবশেষে আমি নিজেকে পরিবর্তন করে সাদিয়ার কথা রেখে মায়ের স্বপ্ন পূরণ করে বিসিএস ক্যাডার হই। আর আমার বাজে পথে যাওয়ার খবরটা আম্মুই সাদিয়াকে জানান এবং আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে বলেন। কারণ আমি যে সাদিয়ার উপর দুর্বল ছিলাম এটা আম্মু জানতেন। যাই হোক, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আজকে আমার আর সাদিয়ার বিয়ে। পুরো বাড়ি ফুল আর ঝলমলে আলোয় সেজেছে। আকাশের তারাও যেন আজ আরও বেশি উজ্জ্বল। সবচেয়ে সুন্দর ফুলটা এখন আমার সামনে বসে আছে, লাজুক হাসি মেখে। আজকের রাত আমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের রাত। এমন এক অনুভূতি শুধু তারাই বুঝতে পারে যারা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সমস্ত বাধা পেরিয়ে বিজয় অর্জন করেছে। সাদিয়া আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকে হেসে বলল, শোনো, তুমি আমাকে ফুল বলে রাখো না। আমি হাসলাম। তুমি তো আমার ফুলই। সে একটু স্তস্ত করে বলল, তুমি যেদিন আমার নাম ফুল রেখেছিলে আমি সেদিনই তোমার জন্য একটা নাম ভেবে রেখেছিলাম। আমি অবাক হয়ে বললাম, সত্যি? কি নাম রেখেছিলে? সে হেসে বলল, পলাশ। আমি সবসময় চাইতাম তুমি আমার পলাশ হয়ে আমার কাছে আসো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, পলাশ কেন? পলাশ কেন? সাদিয়া গভীর ভালোবাসা ভরা কণ্ঠে বলল, কারণ ফুল আর পলাশ কখনো একে অন্যকে ছেড়ে আলাদা থাকতে পারে না। ফুল আর পলাশ তো একই, তারা সবসময় একসাথে থাকে, যেন একে অপরের অস্তিত্বের পরিপূরক। আজ তুমি আমার পলাশ হয়ে আমার জীবনে এসেছো। আমি কখনোই তোমার কাছ থেকে আলাদা হতে চাই না। আমি স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়ে বললাম, লাভ ইউ মাই ডিয়ার ফুল। সাদিয়া মৃদু হেসে বলল, লাভ ইউ টু মাই ডিয়ার পলাশ। এভাবে ফুল আর পলাশের গল্পের এক নতুন অধ্যায় শুরু হলো। ভালোবাসার সেই অনন্ত রঙের এক গভীর আকাশ তৈরি হলো, যেখানে তাদের সম্পর্কে এক অপূর্ব সৌন্দর্যের প্রতীক হয়ে রইল। ফুলের গন্ধে পলাশের ডাকে, ফুলের গন্ধে মাতাল বাতাস, পলাশ ডাকে হৃদয়ের প্রাস। সতীর আভা আকাশ ভরা, তোমায় ঘিরে পানের ধরা, পর্দার আড়ালে নিস্তব্ধ মায়া, তোমার নামে জাগে হৃদয় ছায়া। তোমার চোখে দেখি পথের আলো, পথ চলায় পাই খোদার ভালো। তুমি ফুল, আমি পলাশ, আমাদের গল্প অমলিন আশ। সুখের স্রোতে ভেসে যায় মন, তোমায় নিয়েই আবার জীবন। তোমার ভালোবাসায় হলাম পূর্ণ, জীবনের যাত্রা পেল নতুন সূচন। ফুল পলাশ এক হয়ে থাকে, সারা দুনিয়ার প্রেমে মেতে থাকে। আজও আকাশ তারায় ভরা, তোমার হাত ধরে সব হলো সারা। তোমার জন্য মরতেও পারি।